স্যারকে কোল্ড কফি দাও, চিনি অবশ্যই কম দিবে, ওনার সুগার ইস্যু আছে। ওয়েটার মাথা নাড়িয়ে চলে যেতেই অল্প খুক খুক করে কাশলেন সুফিয়ান চৌধুরী। এরপর একটা টিস্যু দিয়ে কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে বলে উঠলেন, কবে এসছিস? কিছুক্ষণ আগে। কেন? এবার কিছুটা অপ্রস্তুত হলো যুবক। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, মাকে খুঁজতে। তোর মা এখানে নেই সারফরাজ। আর এভাবে হর হামেশা আমার সাথে যদি তুই দেখা করতে আসিস, তবে আমার পরিণতি কি হবে তা জানিস তো নাকি? সুফিয়ান চৌধুরীর কথায় খানিক দমে গেল সারফারাজ। মানুষটা নিজের জীবন উৎসর্গ করে তাকে বাঁচিয়েছিল। এই সরল মানুষটাকে কখনো কলঙ্কিত করতে চায় না সারফারাজ, কিন্তু তবুও কেন জানি বারবার তার কাছে ফিরে আসতে ইচ্ছা করে, একটু কথা বলতেও ইচ্ছা করে। কিন্তু কেন? উত্তর খুঁজে পায় না সারফারাজ। মাথা নিচু করে তপ্ত শ্বাস ফেলে একটা রঙিন বক্স সুফিয়ান চৌধুরীর দিকে এগিয়ে সারফারাজ শুধায়। রূপকথার আমাকে মনে আছে? সারফারাজের প্রশ্নে মুখ কালো করে ফেললেন সুফিয়ান। এরপর এদিক সেদিক তাকিয়ে বললেন, তোকে কতবার বলবো সারফরাজ, ওইটুকুন বাচ্চা দুদিনের পরিচয়ে কাউকে মনে রাখতে পারে? কিছুদিন পরেই তোকে রূপকথা ভুলে গিয়েছে। তোর সাথে কাটানো একটা মুহূর্তও তার মনে নেই। কথাটা কেমন যেন তীরের ফলার মতো সারফারাজের হৃদয়ে বিঁধল। চোখ দুটো লাল হয়ে উঠল, খচখচে যন্ত্রণা হচ্ছে তাতে। তবুও নিজেকে সামলে সারফারাজ বলল, এখানে রূপকথার প্রিয় চকলেট আছে, ওকে দিয়ে দিন প্লিজ। সুফিয়ান অন্যদিকে মুখ ঘুরিয়ে বললেন, এসব এখন আর রূপকথা পছন্দ করে না। বুঝিসই তো আজকালকার মেয়ে ছেলে স্বাস্থ্যের প্রতি ভীষণ কনসার্ন। আবার যদি ফ্যাট বেড়ে যায়, ওই কী সব ডায়েট ফায়েট নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ, বুঝলি? লো ক্যালোরির খাবার খাইছে। সুফিয়ানের কথায় শুকনো হেসে বক্সটা কম্পিত হাতে গুটিয়ে নিজের কাছে নিয়ে এলো সারফারাজ। এরপর বলল, 2 বছর আগে যে ডায়েরিটা দিয়েছিলাম সেটা রূপকথা পড়েছে? সুফিয়ান যেন আজ অগ্নি পরীক্ষা দিতে বসেছে। কেমন হাইপার টেনশন কাজ করছে মস্তিষ্ক জুড়ে। উচ্চস্বরে চিৎকার করে ধমকাতে ইচ্ছা করছে সবাইকে, তবুও দাঁতে দাঁত চেপে স্বাভাবিক গলায় বললেন, ডায়েরি দিয়েছি, ভেতরে লেখা পড়ে আমাকে বলেছে সারফারাজ নামক কাউকে তো চিনি না বাবা। এবার বেশ করে ভেতর থেকে ভেঙে গেল সারফারাজ। তবুও শক্ত থাকার ভান করে বলে উঠল। জুতো যারা পড়েছিল পায়ে? মনে মনে বেশ বিরক্ত হলেন এসব অবান্তর প্রশ্নে সুফিয়ান চৌধুরী। তারপরে জোর করে টেনে টেনে বললেন, কখনো ছুঁয়েও দেখেনি, পছন্দ হয়নি নাকি তাই? সুফিয়ান চৌধুরীর বলা প্রত্যেকটা কথা সারফারাজের হৃদয়কে ক্ষতবিক্ষত করে তুলল, কিন্তু লেশমাত্র মুখে ফুটিয়ে তুলল না সারফারাজ। শেষমেশ বহু ইতস্তত করে অপরাধীর ন্যায় বলে উঠল, একবার দেখা যাবে ওকে? সুফিয়ান ফট করে বলল, এখানে তো সে থাকে না, আর ডাক্তারি পড়তে ঢাকায় চলে গেছে। অনেক মেধাবী বুঝলি, একদিন দেশের নামকরা ডাক্তার হবে। মানুষের জন্য খুব মায়া। কথাগুলো বলে কিছুটা ধীর গলায় বললেন। তোর মতো নির্দয় নয়। সুফিয়ান চৌধুরী শেষ কথায় সারফারাজ ব্যথিত চোখে সুফিয়ান চৌধুরীর পানে একবার নজর বুলালো। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই অন্যত্র চোখ সরিয়ে নিলেন সুফিয়ান। সারফারাজ কিছু বলার আগে সুফিয়ান বললেন, ভালো পথে ফিরে আয় সারফারাজ। তুই যেই পথের পথিক হয়েছিস সেই পথে কোনো সুখ নেই, শান্তি নেই। মানুষের জীবনে যে বড্ড দাম। সারফারাজ বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না, শুধু অল্প করে বলল, আমি ভালো আছি স্যার। তুই পাপ করছিস সারফারাজ, তুই ঘোর পাপী। কাউকে নিষ্পাপ রাখার জন্যই পাপী হয়েছিলাম আমি। আর বসল না সারফারাজ। বুকটা অসহনীয় ব্যথায় জর্জরিত হচ্ছে ক্রমশ। চকলেটের বক্স বুকে চেপে ধরে উঠে দাঁড়ালো সারফারাজ। এরপর সুফিয়ান চৌধুরীর উদ্দেশ্যে বলল, একটা ফেরারি আসামিকে কেই বা মনে রাখবে বলুন? আমিও না। ধ্যাত। বলতে বলতে সারফারাজের গলা ধরে এলো। বাকি কথা আর শেষ করতে পারল না সারফারাজ, শুধু বলল, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। রূপকথা ডাক্তার হবে শুনে খুব খুশি হলাম। আমি ওর সুন্দর ভবিষ্যতের জন্য আপনাকে আমানত স্বরূপ দিয়ে দিলাম। সে ভালো আছে, সুরক্ষিত আছে জেনে ভালো লেগেছে, কিন্তু বিশ্বাস করুন মেয়েটাকে স্বেচ্ছায় যেতে মোটেও ইচ্ছা করেনি। আমি চাইলে জেল ভেঙে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমার জন্য ফুটফুটে বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হোক তা চাইনি। আরসি, এটাই আমার শেষ বাংলাদেশে আসা। আমাদের আর দেখা হবে না স্যার। শেষবার একটা অনুরোধ করতে চাই, রাখবেন স্যার? সুফিয়ান অপরাধীর ন্যায় বললেন, কি? রূপকথার একটা ছবি দেখতে পারি? সুফিয়ান তড়িৎ ফোন ঘেটে ডিআইজি সাহেবের মেয়ের জন্মদিনের একটা ছবি বের করে সারফারাজের সামনে মেলে ধরে বলে উঠলেন। ওই যে। লম্বা সময় নিয়ে
ছবিটা দেখে সরফরাজ ব্যথিত গলায় বলল, পুরো চেহারাটাই পাল্টে গেছে। ছোটবেলার সাথে কোনো মিল নেই, কিন্তু খুব সুন্দর হয়েছে স্যার। ফোন সরিয়ে নিতে এলোমেলো পায়ে বিদায় জানিয়ে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে এলো সরফরাজ। এরপর সেই ট্যাক্সির কাছে এসে ড্রাইভারের উদ্দেশ্যে বলে উঠল। হোটেলে চলুন। সরফরাজের যাবার পানে তাকিয়ে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন, তুই আমাকে ক্ষমা করে দে সারফারাজ। এতগুলো মিথ্যে বলার জন্য আমি সত্যি লজ্জিত, সেই সাথে মনের কাছে বিরাট অপরাধী। জানিস তো, পৃথিবীর সবচাইতে স্বার্থপর, লোভী আর মিথ্যেবাদী বাবারা হয়। তোকে কি করে বলতাম তোর জন্য রূপকথা পাগলামি। আমি কিছুতেই রূপকথা আর তোর দেখা করাতে পারি না। রূপকথা তোকে ছাড়তে না চাইলে তখন কি হবে বলতো? কোনো ফেরারি দামি খুনি কি একটা নিষ্পাপ মেয়ের জীবনের স্থান নিতে পারে? মেয়ের সুরক্ষায় আমি ঢাল হিসেবে নিজের বুক পেতে দিতে রাজি আছি। তার জন্য বিবেকের কাঠগড়ায় যদি হাজারবার দাঁড়াতে হয়, তবুও কোনো আফসোস করব না আমি। দুপুরে সূর্য যখন একদম তীর্যকভাবে কিরণ দিচ্ছে, ঠিক সেই সময় নিজেদের ভর্তির সকল কাজকর্ম শেষ করে ডিএমসি মাঠ প্রাঙ্গণে এসে উপস্থিত হলো রূপকথা আর ন্যালি। রূপকথা ন্যালিকে বাসায় ফেরার তাগাদা দিতেই সে বলে উঠল, চল আমার সাথে। কোথায়? অবাক হয়ে শুধায় রূপকথা। ন্যালি দাঁত বের করে হেসে বলে ওঠে, হসপিটাল ক্যান্টিনে। শুনেছি এই ক্যান্টিনের ডিম খিচুড়ি খুব টেস্টি। লেটস ট্রাই। ন্যালির আবদারে রূপকথা হাত ঝাড়ি দিয়ে বলে উঠল। এই গরমে এইসব আবল তাবল খাবো না আমি। ন্যালি ছাড়বার পাত্রী নয়, সে তার ক্রেভিংসে অটল থেকে বলে উঠল, আরে গাধি, ওখানে গেলে কিউট কিউট ডাক্তার দেখা যাবে, মন ভালো হয়ে যাবে এক নিমেষেই। তাড়াতাড়ি চল, তখন আর এত গরম লাগবে না, দেখিস। ন্যালির লুচুমার্কা কথায় রূপকথা দাঁত চেপে বলে উঠল, খালি ছেলে মানুষের প্রতি এত ইন্টারেস্ট কেন? তবে কি মেয়ে মানুষের প্রতি থাকবে? কথা বলতে বলতে দুজনাই ক্যান্টিনে পৌঁছে গেল। রূপকথা কিছুই অর্ডার করলো না, শুধু একটা জুস ব্যতীত, কিন্তু ন্যালি অনেক কিছু অর্ডার করে কাঙ্ক্ষিত টেবিলে এসে বসলো। এরপর অপেক্ষা করতে লাগলো খাবারের আশায়। কিছু সময় গড়াতে একজন ছেলে এসে তাদের খাবারগুলো টেবিলে সার্ভ করলো। ধোয়া ওঠা খিচুড়ি দেখে চোখ বড় বড় করে হামলে পড়লো ন্যালি। রূপকথা সেদিকে পাত্তা না দিয়ে জুসের স্ট্রতে অল্প চুমুক দিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলো। এমন সময় হঠাৎই রূপকথার চোখ বিস্ফোরিত হলো, সেই সাথে কাশতে কাশতে নাকে মুখে জুস উঠে গেল। ন্যালি রূপকথার এহেন তামাশায় কপাল কুঁচকে শুধালো, কি এমন হলো যে বিষম খেয়ে মরে যাচ্ছিস? রূপকথা নিজের আঙ্গুলি নির্দেশ করতেই অপোজিট বিল্ডিংয়ে নজর দিল ন্যালি। খুব সুদর্শন এক যুবক কিছু ডক্টরের সাথে কথা বলতে বলতে সামনের দিকে হেঁটে চলেছে। তার সাথে হসপিটালের ডিন এজাজ চৌধুরীকেও দেখা যাচ্ছে। যুবককে দেখে ন্যালির চোখে যেন সর্ষে ফুল ফুটলো। রূপকথা ন্যালির হাতে চিমটি কেটে বলে উঠল, ট্রেনে যে অদ্ভুত ছেলেটার কথা বলেছিলাম, এই সেই। সম্বিত ফিরে পেয়ে ন্যালি অবাক গলায় বলল, এই বান্দা এখানে কি করছে? সে কি অসুস্থ? সে যদি পেশেন্ট হয় তবে আমি ডাক্তার হয়ে এখনই তার চিকিৎসা করাতে রাজি। রূপকথা চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বলল, মানুষটা দেখতে যেমন আসলে তেমন নয়, কেমন যেন রহস্য মানব। ন্যালি ঠোঁট কামড়ে হেসে বলে উঠল, আরে বেহেনা, সুদর্শন ছেলেরা রহস্যময় না হলে কেমিস্ট্রি ঠিক জমে না। তারা যদি বাকি আম ছেলেদের মতো হয় তবে তো সব ঘেটে গেল, তাই না? রহস্যময় বলেই তো এরা আমাদের কাছে এত স্পেশাল। রূপকথা সেদিক থেকে চোখ সরিয়ে বলে উঠল, কেমিস্ট্রি রসায়ন শেষ হলে তাড়াতাড়ি বাসায় চল। হোটেলে সারাদিন কাটিয়ে সরফরাজ ঢাকার যাবার জন্য এমার্জেন্সি ফ্লাইট টিকিট কাটলো। নিজের জন্মভিটায় দীর্ঘদিন যাওয়া হয় না। ওখানে বিশাল বড় বাড়ি আছে, তাদের বাবা মায়ের শেষ স্মৃতি আছে। সরফরাজ ভেবেছে বাড়ির সমস্ত স্মৃতি কুড়িয়ে নিয়ে ক্যালিফোর্নিয়া চলে যাবে চিরদিনের জন্য। এই নিষ্ঠুর মাতৃভূমি তার কোনোদিনও ফিরবে না সে। মনে মনে কথাগুলো ভেবে হোটেল রুমের নরম বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সরফরাজ। এরপর লাগেজে করে আনা দুটো ড্রেস, জুতো, মেলি ক্লিপ আর চকলেটগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে উদ্যত হলো, কিন্তু কোনো এক মায়ের বাঁধনে ফেলতে অপারগ হলো। বুকে জমানো কষ্ট বুকে চেপে সেই ব্যাগ পুনরায় গুছিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে এলো সরফরাজ। কিন্তু তার আগে একবার সুভানগঞ্জের হাভেলির দর্শন করলে মন্দ হয় না। পরন্ত বিকেলে সুভানগঞ্জের বিশাল বাড়িটার সামনে এসে দাঁড়ালো সরফরাজ। দম্ভ নিয়ে যে প্রাসাদতুল্য বাড়িটি দাঁড়িয়ে থাকতো তা আজ কেমন জীর্ণ আর ভঙ্গুর। যে হাভেলির গায়ে একটা পাখি পর্যন্ত বসতে ভয়ে পাখা ঝাপটাতো, তাতে আজ ছত্রাক শ্যাওলার বাস। তাচ্ছিল্য হেসে ঝোপঝাড় মারিয়ে উঠানে প্রবেশ করলো সরফরাজ। কোলাহল আর হুঙ্কারে মুখরিত থাকা বাড়িটা এখন কেবল শুনশান নিস্তব্ধ। হঠাৎই ঝোপের ধারে কিছু নড়ে উঠল, তাতে সামান্য ভীত হলো না সরফরাজ। ঠোঁটে একটা সিগারেট ঠেসে গুনগুন করতে করতে সিঁড়ি ধরল।
কেমন বুক ভেঙে কান্না পাচ্ছে। এটা নাকি তার নানার বাড়ির আফসোস। নিকোটিনের ঘন ধোঁয়া উড়িয়ে নিজের কক্ষে ঢোকার মনস্তাপ করলো সারফারাজ, কিন্তু এই বাড়ি ঘিরে রূপকথার স্মৃতিগুলো মস্তিষ্ক কেমন বিক্ষিপ্ত করে তুলছে। বারবার রূপকথার খিলখিলিয়ে ওঠা হাসি, রূপকথার চিৎকার আর লুকোচুরির চলে সারফারাজের নাম ধরে ডেকে ওঠা সব কেমন হৃদয়ে নাড়া দিয়ে হাউমাউ করে কাদার উদ্রেক করতে চাইছে। শক্ত কঠিন পুরুষ সারফারাজের পাথর সম হৃদয় এবার খোলস ছেড়ে দগদগে ঘায়ে তাজা হলো। তাতে কেমন ছুঁয়ে ছুঁয়ে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে। বুক চেপে ধরে গুমড়ে কেঁদে উঠল সারফারাজ। কিসের এত মায়া ওই বাচ্চার জন্যে তার। এক পা দুপা করে নিজ কক্ষে এসে ভাঙা বিছানায় ঠেস দিয়ে বসে পড়ল সারফারাজ। এরপর চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে উঠল, তোমার আর আমার দুজনের পথ ভিন্ন, তাই না রূপকথা? অথচ এক সময় আমরা কতই না আপন ছিলাম, একই পথে কতই হেঁটেছি দুজনে। আর সব কিছু ধর্ষার স্মৃতি। ব্যথিত গলায় কথাগুলো বলে পুরো ঘরে নজর বুলালো সারফারাজ। বিছানার পাশে অযত্নে ভাঙা ট্রাঙ্কখানা খোলা পড়ে আছে। উঠে হাঁটু মুড়ে বসে সেই ট্রাঙ্কে হাত বুলালো সারফারাজ। অসাবধানতাবশত মরিচাযুক্ত ভাঙা টিনে কেটে গেল সারফারাজের আঙ্গুল। তাতে বিন্দুমাত্র ব্যথা অনুভব করলো না সারফারাজ। ট্রাঙ্কের ভেতরে এলোমেলো জিনিস দেখে অবাক হয়ে সারফারাজ মনে মনে বলল, রিসেন্টলি কি এসেছে এখানে? এখানে কি আদৌ কারো আসার কথা? এলে আমার ট্যাঙ্কে কেন হাত দিয়েছে? অজানা ভাবনায় পুরো ঘর জুড়ে কিছু পাবার আশায় শকুনি নজর বুলালো সারফারাজ। সেরকম কিছুই আশানুরূপ মিলল না। শুধু মসৃণ দেয়ালে রঙের মুছে যাওয়া কালি ব্যতীত। সেই রঙের সামনে দাঁড়িয়ে ভ্রুকুচকে কিছু পড়ার চেষ্টা করলো সারফারাজ, কিন্তু আফসোস কেউ সেই লেখাগুলো কালো রং দিয়ে মুছে দিয়েছে। ঘড়ির কাঁটা অনবরত ঘুরতে ঘুরতে দিনের সমাপ্তি ঘটিয়ে গভীর রাতে গিয়ে ঠেকছে। চারিপাশ নীরব নিস্তব্ধ, মানুষের আনাগোনা নেই বললেই চলে। কাছে কোলে রাস্তার কুকুরগুলো ছুটাছুটি করে ঘেউ ঘেউ ডাকছে অবিরত। আকাশটা মেঘে ঢাকা। থেকে থেকে হাওয়ার দমকে মেঘ সরে চাঁদের ক্ষীণ আলো আবছা আলো ছড়াচ্ছে। হঠাৎ এলোমেলো বাতাসের উৎপাত শুরু হলো। সারিবাঁধা কংক্রিটের বিল্ডিংয়ে তা বাড়ি খেয়ে শোষধ্বনি তুলেছে। চারিপাশ কেমন ছমছম ভুতুরে। এহেন ভৌতিক পরিবেশে সর্পিল পিচ ঢালা রাস্তা মারিয়ে নিজ বাড়ির সামনে এসে উপস্থিত হলো সারফারাজ। এরপর আরেকটু পা বাড়িয়ে এগিয়ে গিয়ে গেটের কাছে দাঁড়ালো। বুক সম গেট ডিঙিয়ে বাড়ির খোদাই করা নামখানা এখনো জলজল করছে। মায়াকুঞ্জ। বিড়বিড় করে মায়া নামটা আওড়ালো সারফারাজ। কেমন সূক্ষ্ম ব্যথা বুকের ভিতর চিনচিন করে উঠল। হৃৎপিণ্ডটাও যেন এফোড় হলো। সহসাই বুক চেপে ধরে চোখ বুজে ফেললো সারফারাজ। অদ্ভুত চোখ দুটো জলে সিক্ত হলো। সেগুলো গোপন না করে বাঁধন হারা করলো সারফারাজ। এরপর ভেজা গলায় বলে উঠল, মায়াকুঞ্জ। মায়া, মমতা, ভালোবাসায় জর্জরিত করে আমরা এই ছোট্ট বাড়িটায় দিন পার করতাম, তাই না আম্মু? আজ তুমি কোথায় আর আমি কোথায়? আর তোমার কর্নেল সাহেব? নিজের মন্দ ভাগ্যের উপর তাচ্ছিল্য হাসলো সারফারাজ। বিধাতা সব দিয়েও কেড়ে নিয়েছে তার থেকে। টাকা পয়সা, ক্ষমতা, প্রতিপত্তি, কোনো কিছুর অভাব নেই তার। অভাব শুধু আপনজনের। সারফারাজ আজ নিঃস্ব, একাকী। কষ্ট জর্জরিত ব্যথায় মুখ থুবড়ে মাটিতে পড়তে চাইল সারফারাজ, কিন্তু জংধরা লোহার গেটে চেপে ধরে নিজের ভারসাম্য রক্ষা করলো। এরপর কোনো মতে উঠে দাঁড়িয়ে গেট খুলে ভেতরে প্রবেশ করলো। আঙিনায় ছোট একটা লাইট জ্বলছে, তকতকে পরিপাটি। বাড়িটির চারিপাশে নজর বুলালে মনে হবে কেউ খুব করে যত্ন নেয়। সারফারাজের মায়ের হাতে লাগানো ফুল ফলের গাছগুলো আজ মস্ত বড় হয়ে ফল ফুলে ঢলে আছে। চুলের যত্নের জন্য লাগানো মেহেদি গাছটা ফুলে ফুলে ভরে আছে। সেগুলো থেকে পাকা বেলের গন্ধ ছড়াচ্ছে। বাগানের এক কোণে পাতা ছোট স্টিলের দোলনা মরিচা ধরে অনাদরে পড়ে রয়েছে। দীর্ঘ বছর কেউ হয়তো বসেনি এখানে। মায়ের সাথে লাগানো সারফারাজের হাতে লিচু গাছটায় অসংখ্য লিচু ধরে গাছ নুয়ে যাবার উপক্রম। সেদিনের সেই ছোট লিচু গাছ আজ সারফারাজের চাইতেও বিশাল। আবেগে আপ্লুত হয়ে চোখের জল মুছে প্রধান ফটকের সামনে এসে দাঁড়ালো সারফারাজ। মনে মনে ভাবলো, হয়তো বাড়িটিকেও দখল, নয়তো প্রায় 2 যুগ পরে সেমন অক্ষত অবস্থায় বাড়ি ফেরত পাওয়া মুখের কথা নয়। মনের ভাবনা ফেলে ক্লান্ত সারফারাজ দরজায় খটখট শব্দ করলো। এরপর অপেক্ষা করতে লাগলো দরজা খোলার। মিনিট 2 পর খুবই বৃদ্ধ এক লোক দরজা খুলল। মানুষটা বোধহয় ভালো করে চোখে দেখে না। ঘরে কোনো আলো নেই। বাটন মোবাইল জ্বালিয়ে মানুষটা দরজা অবধি এসেছে। দরজায় দাঁড়িয়ে বৃদ্ধ কম্পিত গলায় বলল, কে? মানুষটার পানে তাকিয়ে হু হু করে কেঁদে উঠল সারফারাজ। এরপর ফ্যাঁসে গলায় শুধালো, কামাল চাচা, কেমন আছো? তুমি বুড়ো হয়ে গেছো, তাই না? কামাল চাচা সম্বোধনে বৃদ্ধ হাত বাড়িয়ে সারফারাজের মাথা চুল। এরপর বাচ্চা শিশুর ন্যায় বুক ভেঙে কেঁদে বলল, সাফু নাকি? আমার সাফু বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। সারফারাজ বৃদ্ধের হাত চেপে ধরতে সারফারাজের বুকে হামলে পড়ল বৃদ্ধ কামাল। বয়সের ভারী শরীরটা কুঁজো হয়ে গেছে, চোখ দুটো প্রায় দৃষ্টিশূন্য। পূর্বের নরম কণ্ঠ আজ কম্পিত ভঙ্গুর। শ্বাসকষ্টটাও খুব বেড়েছে আজকাল। একটু কাঁদতেই কাশি উঠে গেল তার। সারফারাজ তাকে সামলে পিঠ চাপড়ে বলে উঠল, তোমাকে এই বাড়িতে পাবো কখনোই ভাবিনি চাচা। বৃদ্ধ কামাল সিক্ত গলায় অভিযোগ করে বলতে লাগলো,
সেই যে না বলে মাকে খুঁজতে বাড়ি ছাড়লে আর ফিরলে না। একদিন খবরে দেখলাম চট্টগ্রামের কোনো কমিশনারকে গুলি করে পালিয়েছো। আমার ছেলেকে নিয়ে সেখানে গিয়েও খুঁজেছি তোমাকে বাবা, পাইনি। তোমরা সবাই নিষ্ঠুরের মতোই বুড়োটাকে ফেলে চলে গেলে। যে দায়িত্বভার দিয়ে গেছে তোমার বাবা, তা ফেলে আমি কি করে আর যেতে পারি? 20টা বছর ধরে খালি বাড়ি পাহারা দিয়ে যাচ্ছি। ছেলে মেয়েরাও এসে প্রায় গালিগালাজ করে, বলে তোমরা সবাই মরে গেছো। আমি নাকি মিথ্যে আশায় বাড়ি ধরে বসে আছি। এই দেখো, আমার অপেক্ষা সফল হলো। আজ থেকে বিধাতা আমায় দায়মুক্ত করলো। ভিতরে এসো বাবা। কথাগুলো বলে সারফারাজকে টেনে ভিতরে নিয়ে গেলেন বৃদ্ধ। অন্ধকার কক্ষ দেখে সারফারাজ শুধালো। ইলেকট্রিসিটি নেই? বৃদ্ধ মোম খুঁজতে খুঁজতে বলে উঠল। দীর্ঘদিন বিল না দেওয়ায় লাইন কেটে দিয়েছিল। আমার ছেলেকে বলে কয়ে কিছু টাকা পরিশোধ করে ওই সামনের লাইনটা চালু রেখেছি শুধু। বৃদ্ধ মোম জ্বালাতে হলদেটে শিখায় পুরো ঘর আলোকিত হলো। সারফারাজ বসার ঘরটা নজর বুলালো একবার। সে আগের মতোই ঝকঝকে পরিপাটি। পুরাতন জিনিসগুলো এখনো নতুনের মতন। জায়গার জিনিস জায়গাতেই রয়েছে, নেই শুধু ঘরের মালিক আর মালকিন। হাতের ব্যাগ সোফার পাশে রেখে সারফারাজ বলে উঠল। আব্বুর জন্য যে টাকাগুলো আসতো ওগুলো বন্ধ করে দিয়েছে, তাই না? বৃদ্ধ অসহায়ের মতো উত্তর করল। পরিবারের সদস্য ছাড়া ওই টাকা তো আমি তুলতে পারিনি বাবা। প্রবল অপরাধবোধ কাজ করলো সারফারাজের ভিতরে। একটা বৃদ্ধ মানুষ এতগুলো বছর তাদের স্মৃতি আগলে রেখেছে, আর তাকেই কিনা এমন কঠিন জীবন যাপন করতে হচ্ছে। বৃদ্ধের শোচনীয় অবস্থা দেখে সারফারাজ ব্যথিত হলো। সেই সাথে মাথা নিচু করে বলে উঠল। আমার এখন অনেক টাকা কামাল চাচা, তোমাকে আর কষ্ট করতে হবে না। টাকার চাদরে মুড়িয়ে দেবো তোমাকে আমি। বৃদ্ধ হাত নাড়িয়ে তাৎক্ষণিক বলে উঠল। আমি ভালো আছি বাবা, যা আছি আলহামদুলিল্লাহ। কথাটা বলে বৃদ্ধ ইতস্তত করে বলে উঠল। আসলে বাবা, ঘরে তো কোনো খাবার নেই, কি দিই তোমায় বলো তো? মানুষটির আতিথেয়তায় ভীষণ মুগ্ধ করলো সারফারাজকে। যদিও খিদেই সারফারাজের পেটে ইঁদুর ছোটাছুটি করছে, তবুও মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে বলে উঠল। আমি খেয়ে এসেছি, আমি এখন ঘুমাতে যাব। অনেক ধকল খেয়েছে। সকালে তোমার ছেলেকে বলে পুরো বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়ার ব্যবস্থা করবে। যা বকেয়া আছে সব পরিশোধ করব আমি। বৃদ্ধ মাথা নাড়তে ফোনের টর্চ জ্বালিয়ে নিজের কক্ষ অভিমুখে চলতে লাগলো সারফারাজ। হঠাৎ পেছন থেকে কামাল চাচা বলে উঠল। হাত পাখা আছে দেব, যদি গরম লাগে তো। সারফারাজ হাতের ইশারায় নিষেধ করে বলল। আবহাওয়া যথেষ্ট ঠান্ডা, তুমি ঘুমাতে যাও, সকালে বাকি কথা হবে। কথাটা বলেই সারফারাজ নিজ কক্ষে গিয়ে দরজা আটকে দিল। নিজের ছোট বিছানার উপর ডাইনোসর, পিলো, পরিচিত ঘ্রাণ সব মিলিয়ে স্বস্তির শ্বাস ফেলল সারফারাজ। কামাল খুব সুন্দর করে প্রতিটা জিনিসের যত্ন নিয়েছে। গায়ের কাপড় শার্ট খুলে বিছানায় শরীর এলিয়ে দিল সারফারাজ। কিন্তু বিশাল দেহি শরীরটা এই ছোট বিছানায় সংকুলান হচ্ছে না। উপায় না দেখে অগত্যা বাবা মায়ের রুমে ঢুকে নরম বিছানায় বসলো সারফারাজ। এরপর কাবার্ড খুলে বের করে আনলো সাদাফ শাহজাইন এর জট নেভি গুছিয়ে রাখা এক লুঙ্গি। সেটা পরে নিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে গেল সারফারাজ। এরপর মাথার পেছনে 2 হাত রেখে ছাদের উল্টো পিঠে তাকিয়ে বলে উঠল। তোমার চাইতেও অনেক বড় হয়ে গেছে আব্বু, দেখো তোমার লঙ্গি আমার টাকনুন অনেক উপরে। কথাটা বলেই চোখ বুজে ফেলল সারফারাজ। কঠিন হৃদয়টা আজ খালি দুমড়ে মুচড়ে উঠছে। চোখ দুটো যেন উত্তাল সমুদ্র, অনবরত জল ঝরিয়ে যাচ্ছে তো যাচ্ছে। সারফারাজ আক্ষেপ মিশ্রিত কণ্ঠে পুনরায় বলে উঠল। তুমি বলেছিলে একদিন আমি আকাশ ছুব, তুমি নিচে দাঁড়িয়ে বাহাবা দিবে। আমি আকাশ ঠিকই ছুঁইছি, কিন্তু বাহাবা দেওয়া তুমিটাই নেই। এমন মিথ্যা প্রতিশ্রুতি কেন দিয়েছিলে বলো তো? নির্দয় নিষ্ঠুর হৃদয়হীন সারফারাজ আজ একাকী অন্ধকার ঘরে বালিশে মুখ গুজে গুঙিয়ে কেঁদে উঠল। সেই কান্নার সাক্ষী হলো ঘরের জড়বস্তু, যারা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করলো। না সান্ত্বনার বাণী আওড়ালো, না কোনো আফসোস প্রকাশ করতে পারল। সকালে ব্রেকফাস্টের পর নিজ কক্ষে আরাম করে শুয়ে শুয়ে ফোন টিপছে ন্যালি। আজ শিউলি আর আমজাদ বাসায় নেই। সকালের খাবার খেয়েই বেরিয়ে গেছে তারা। কোথায় নাকি জরুরি কাজ আছে তাদের। তারা বেরিয়ে যেতে রূপকথা ন্যালির কক্ষে এলো গুটি গুটি পায়ে। এসেই আমতা আমতা করে বলে উঠল। রামপুরা যাবি? আকস্মিক রামপুরার কথা শুনে হাতের ফোন রেখে ন্যালি বলে উঠল। ওখানে মরতে যাবো কেন? ন্যালির বিছানার কোণে বসতে বসতে রূপকথা বলে উঠল। তোকে বলেছিলাম না সারফারাজদের বাড়ি যাব। ন্যালির ভোতা মস্তিষ্ক সজাগ হতেই বলে উঠল। ও, মনে পড়েছে, তোর ছোটবেলার মনস্টার ছবির বাড়িতে। তা ওখানে কি কাজ তোর? তেমন কিছু না, ওখানে ওর মায়ের সাথে দেখা করতে যাব। ন্যালি কিছুক্ষণ চুপ থেকে সময় দেখে নিল, এরপর বলল। আব্বু আম্মু যে বাইরে চলে গেল,
ফাঁকা বাড়ি ফেলে কেমনে যাব? রূপকথা মুখ ছোট করে বলল। তুই আমাকে বল কিভাবে যেতে হয়, আমি একাই যাব। নেলি কপাল কুঁচকে ধমকে বলে ওঠে। দূর বেরি, ঢাকা শহর এটা, হারাই যাবি। আচ্ছা দাঁড়া, আব্বুকে কল দিচ্ছি। মুহূর্তে আমজাদ হায়দারের ফোনে কল দিল নেলি। রিসিভ হতে নেলি বলে উঠল। রূপকথার আমি আমার এক ফ্রেন্ডের বাসায় যাব, তোমাদের ফিরতে কি দেরি হবে? আমজাদ হায়দার বললেন তারা 11টার মধ্যেই চলে আসবে, তারা যেতে চাইলে তালা দিয়ে চলে যাক। সম্মতি পেতেই রূপকথা মলিন মুখ চকচকে হলো। নেলির মুখের উত্তরের প্রত্যাশা না করে দৌড়ে চলে গেল নিজ কক্ষে তৈরি হবার জন্যে। এরপর একটা লুজ ডেনিম প্যান্টের সাথে হাঁটু সমান লং শার্ট পরে নিল, তার সাথে মিলিয়ে পড়ল সেই জুতো জোড়া। আজই প্রথম কেন জানি এই জুতা পরতে ইচ্ছা হলো তার। পনিটেল স্টাইলে চুল বেঁধে চোখে অল্প কাজল আর নুড লিপস্টিক দিয়ে মুখে অল্প প্রেসড পাউডার দিয়ে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। অধিক গরমে একটা পাতলা টপস আর স্কার্ট প্লাজো গায়ে চাপিয়ে ওড়না নিয়ে হেলে দুলে বেরিয়ে এলো নেলি। এরপর বলে উঠল। ঠিকানা বল। রূপকথা একটা কাগজে গিয়ে বলে উঠল। 125/C, রামপুরা, ঢাকা। বাসা থেকে বেরিয়ে একটা উবার বুক করলো নেলি। এরপর অপেক্ষা করতে লাগলো তার। 15 মিনিট গড়াতেই উবারের ড্রাইভার এলো। নেলি আর রূপকথা চেপে বসতেই উবার চলতে লাগলো তার গন্তব্যে। খিদের যন্ত্রণায় ঘুম হলো না সারফারাজের। সকালে একটু পরপরই ঘুম ভেঙে গেল। মোবাইলের স্ক্রিনে সময় বুলিয়ে এপাশ ওপাশ ফিরল। হঠাৎ গায়ে কেমন সুরসুরি লাগায়, কোমরের নিচে হাত বুলালো। মুহূর্তেই চক্ষু চরক গাছ হলো। এ কি, লঙ্গি কোথায়? নিজের ইজ্জতের এমন চটচটে চাটনি দেখে মাথা ঘুরে উঠল সারফারাজের। দ্রুত হাতে লুঙ্গি ঠিক করতে করতে বলে উঠল। শালার কপাল যদি খুলতো এমন লঙ্গির মতো তাহলে বেশ হতো। লুঙ্গি ঠিক করে পুনরায় ফোন হাতে নিয়ে কিছুক্ষণ ভেবেচিন্তে ডায়াল করলো অভিরূপের নাম্বার, কিন্তু ফোন ঢুকলো না, নাম্বার বন্ধ। আলতো হাতে ফোন ছুঁড়ে মেরে বাঁকা হাসলো সারফারাজ। এরপর বলে উঠল। পৃথিবীর বড় ক্রিকেটি আমি, আমার চাইতে কোটিল মানুষ আর একটাও নেই রে সাবরনাথী। হঠাৎ দরজায় নখ হতেই বিছানা ছেড়ে লুঙ্গি ধরে নেমে এলো সারফারাজ। টেনে টুনে একবার লুঙ্গি পরক করে দরজা খুলতেই বৃদ্ধ কামালকে নজরে পড়ল। মুখে অমায়িক হাসি ঝুলিয়ে কামাল বলে উঠলেন। আমার মেয়ে তোমার জন্য খাবার পাঠিয়েছে, এসব গরম খাবার খাবে। সারফারাজ মাথা নাড়িয়ে নিজ ঘরে ফিরে এলো। এরপর কাবার থেকে দুটো বান্ডেল হাতে নিয়ে সুভানগঙ্গের স্টাইলে লুঙ্গির পার উঁচু করে ধরে নেমে এলো সিঁড়ি বেয়ে। নিচে কামালের ছেলে নজরুলকে দেখা গেল। সারফারাজকে দেখে নজরুল প্রশস্ত হেসে বলে উঠল। সরফরাজ দেখছি ব্যাটা হয়ে গেছে। নজরুলের কথায় সারফারাজ অল্প হাসলো। এরপর সেই বান্ডেল দুটো নজরুলের হাতে গুজে বলে উঠল। বাড়ির যা যা সমস্যা আছে তা ঠিক করাও, আর নিজের মুদির দোকানটা মাল তুলো নজরুল ভাই। কামাল চাচা বলেছে তোমার দিন ভালো যাচ্ছে না। তুমি আমার ভাই কম বন্ধু বেশি, তোমার সাথে কত শত সময় কাটিয়েছি তো বলে শেষ করা যাবে না। তুমি ভালো নেই বলে আমার মন ব্যথিত হয়েছে। নজরুল অতগুলো টাকা দেখে হা হয়ে গেল বিস্ময়। এরপর অবাক চোখে বলল। আলাদিনের চেরাক পেয়েছো নাকি সাফু? সারফারাজ মাথা নাড়িয়ে বলল। তার চাইতে বড় কিছু নজরুল ভাই। কথাটা বলেই ফ্রেশ হতে চলে গেল সারফারাজ। ফিরল 10 মিনিট পর। নজরুল এখনো সেই স্থানে ঠাই দাঁড়িয়ে আছে। কম করে হলেও দুটো বান্ডেল 4 লাখ টাকা আছে। এত টাকা একসাথে নজরুলের কাছে দুঃস্বপ্ন। আজকের যুগে এভাবে কেউ কাউকে এত টাকা দিয়ে দেয় নাকি? নজরুল দৌড়ে গিয়ে নিজের বাবার সামনে 2 হাতে বান্ডেল মেলে ধরে বলল। দেখছো কি কারবার আব্বা, 2 হাত ভরে দিলাম। বৃদ্ধ কামাল তপ্ত শ্বাস ছেড়ে বলল। বাবা মায়ের হাত আরও বড় ছিল নজরুল, এই বাড়ির নুন খেয়ে আজ তোরা এত বড়। সারফারাজ ফিরতে নজরুল আর কামাল ব্যতিব্যস্ত হলো খাবার সার্ভ করতে। গরুর মাংসের সাথে তেলতেলে পরোটা। ছোটবেলায় এই খাবার বেশ পছন্দের ছিল সারফারাজের। মায়া চেষ্টা করতো প্রায় সময় এটা সারফারাজকে নাস্তা হিসেবে দিতে। ওইটুকুন বয়সে দুটো পরোটা খেতে পারতো সারফারাজ। মায়া হারিয়ে যাবার পর আর কোনোদিন এমন পরোটা পেটে পড়েনি। পরোটা দেখে চোখে জল জমলো সারফারাজের। সে ধরে আসা গলায় শুধালো। আমার মায়ের সাথে ভালো গোস্ত আর কেউ রাখতে পারে না চাচা। বৃদ্ধ যেন নির্বাক হলো এহেন কঠিন প্রশ্নে। তড়িৎ মাথা নাড়িয়ে বলল। না। খাওয়া দাওয়া পর্ব চুকিয়ে সারফারাজ বলল। বেশ কয়েকদিন থাকবো। রাতে গরমে ঠিকঠাক ঘুম হয়নি, সবকিছু ঠিক করে দিও নজরুল ভাই। ঝুটা প্লেট সরাতে সরাতে নজরুল বলল। 1 ঘন্টার মধ্যে সব ঠিক করে দিচ্ছি, তুমি রিল্যাক্স থাকো ছোট ভাই। রাস্তার জ্যাম ঠেলে রোদ মারিয়ে 11:30টার দিকে এসে কাঙ্ক্ষিত গন্তব্যে থামলো রূপকথাদের উবার। বিল মিটিয়ে গাড়ি থেকে নেমে বাড়ির গেটের সামনে দাঁড়ালো নেলি আর রূপকথা। ড্রাইভার চলে যেতে পুরো বাড়ি পরখ করে নেলি বলে উঠল। এসব বড় লোকদের বাড়িতে খারুস টাইপের কেয়ারটেকার থাকে বুঝলি। জনমানবহীন এই বাড়িতে কি অপমানটাই না করতে বোধ হয় এদের নিয়ে এলি আমাকে। বলেই টিস্যু দিয়ে মুখ মুছল নেলি। রূপকথা কপাল কুঁচকে ভঙ্গুর গেট ঠেলে ভেতরে ঢুকতে বলল।
দুজনে পা বাড়িয়ে আশেপাশে তাকিয়ে সম্মুখে এগোতে আঙিনায় থাকা লিচু গাছের পাকা লিচুগুলো নজর কাড়ল দুজনার। ন্যালি চোখ পিটপিট করে বলে উঠল, এই লোভনীয় লিচু খেতে না পারলে আমার পেট গুড়গুড় করবে। রূপকথা সায় দিল ন্যালির কথায়, এরপর বলল, গাছ তো উঁচু, কিভাবে পারবো? তুই গাছে ওঠ, তোর পরনে প্যান্ট আছে, সালোয়ার কামিজ পরে গাছে উঠলে বিচ্ছিরি লাগবে। অল্প বয়সী রূপকথা তাল মিলিয়ে গাছে ওঠার উদ্যোগ নিল, কিন্তু পিচ্ছিল গাছে বারবার পা পিছলে যায়। এতে দুজনেই হেসে কুটিকুটি হলো। যেই কাজে এসেছে সেটা ভুলে লিচুতে ফোকাস দিল। এদিকে খাবার শেষ করে কেবলই ফ্যানের বাতাসে একটু চোখ বুজেছে সারফরাজ, কিন্তু হঠাৎ মেলি হাসির শব্দে তার তন্দ্রাভাব কেটে গেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে হাসির উৎস সন্ধান করলো। জানালা দিয়ে অদূরে লিচু গাছে দুটো মেয়ের হই হুল্লোড় দেখে জানালা দিয়ে ধমকে উঠল সারফরাজ। এই লিচু গাছে কে? ইতিমধ্যে রূপকথা গাছের ডালে কেবলই উঠে বসেছে। আকস্মিক ভারী গলার প্রশ্নে ভয়ে তার পা কেঁপে উঠল, কিন্তু ন্যালি রূপকথার গাছে ওঠার দৃশ্য দেখে হেসেই যাচ্ছে। বিরক্ত হয়ে খুঁজে খুঁজে একটা লাঠি নিয়ে লুঙ্গি উঁচু করে বেঁধে নেমে গেল সারফরাজ। লম্বা পায়ে হাঁটতে হাঁটতে রূপকথার ন্যালির উদ্দেশ্যে বলে উঠল, কিসের এত হাসাহাসি বজ্জাত মেয়ে মানুষ কথাকার? আর যদি হাসাহাসি শব্দ শুনি তবে ঠোঁট কাটি নেব, দাঁড়া। এমনি এমনি মেয়ে মানুষ দেখতে পারি না, কিছু হলেই হি হি করে হেসে ওঠে। এবার ভীত হলো ন্যালির সঙ্গে রূপকথাও। লুঙ্গি উঁচিয়ে লাঠি সমেত সারফরাজকে তেড়ে আসতে দেখে ন্যালি চিৎকার করে বলে উঠল, ওই দেখ, লাঠি নিয়ে কেয়ারটেকার আসছে, তাড়াতাড়ি নাম, পালাতে হবে। ন্যালির চিৎকারে ভয়ে কাঁপতে কাঁপতে নাজেহাল অবস্থা হলো রূপকথা। সারফরাজ যখন গাছের নিচে এসে দাঁড়ালো, ঠিক তখনই মটমট করে ভেঙে গেল লিচুর ডাল। ফসকে গাছ থেকে পড়ে গেল রূপকথা। লাঠি ফেলে সারফরাজ ধরে ফেলার আগে ন্যালি চিৎকার করলো। রূপকথা! ন্যালির মুখে রূপকথা সম্বোধনের চিৎকারে কেঁপে উঠল সারফরাজ। শক্ত সামর্থ্য পা দুটো কেমন দুর্বল, শক্তিহীন হয়ে উঠল। হৃৎপিণ্ডে কেউ বুঝি খামচে ধরে চূড়ান্ত ব্যথা দিল। থাবার নেয় পুরুষালী হাত দুটো তীর তীর করে কেঁপে উঠল। কানের ভ্রম ভেবে ধীরে ধীরে রূপকথার মুখ পানে নজর বোলালো সারফরাজ। মেয়েটি ইতিমধ্যে ভয়ে চোখ বুজে রয়েছে। জ্ঞান হারিয়েছে নাকি তা এখনো ঠাউর করা যাচ্ছে না। এখনো বুদ্ধিহীন মানুষের ন্যায় রূপকথাকে পাজা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সারফরাজ। এদিকে ন্যালি ভয়ার্ত কণ্ঠে রূপকথার গাল চাপড়ে ডেকে যাচ্ছে, এই রূপকথা, রূপ, এই চোখ খোল। কিন্তু সারা শব্দ নেই রূপকথার। এবার সারফরাজের উপর তেতে উঠল ন্যালি। ভয়ার্ত গলা ছেড়ে ঝাঁঝালো গলায় বলল, দুটো লিচু না হয় খেয়েইছি, কি এমন কোটি টাকার লস হলো আপনার? আপনি জানেন আমরা কে? আমরা সারফরাজের বন্ধু। ওকে বলে আজই আপনার চাকরি নিয়ে ছুটিয়ে নেব। দাঁড়ান, বদমাইশে খাবিস একটা লোক। একদমে এতগুলো কথা বলে শ্বাস নিল ন্যালি। এরপর আবার কথা বলার জন্য দম ধরল, কিন্তু সারফরাজ তাকে থামিয়ে বলে উঠল, এই মেয়ে, আপনার কি হয়? ন্যালি চোখ উল্টে ফট করে জবাব দিল, আমার বোন হয়। ওর বাপ পুলিশের কমিশনার। একবার যদি জায়গা মতো নালিশ পড়ে না, একদম ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। তখন এভাবে লুঙ্গি উঁচিয়ে লাঠি নিয়ে তেড়ে আসতে আর সাহস করবেন না। ন্যালির বলা প্রত্যেকটা কথায় সারফরাজ কেমন অবাক থেকে অবাকতর হচ্ছে। তার কাছে মনে হচ্ছে এসব স্বপ্ন। তন্দ্রাভাব ছুটে গেলেই হয়তো এই স্বপ্নের সমাপ্তি ঘটবে। এত সময় ধরে রূপকথা সারা শব্দ না পেয়ে ন্যালি এবার একটু মিয়ে যাওয়া গলায় বলল, ওর অজ্ঞান হবার বাতিক আছে, মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে। ভিতরে নিয়ে চলুন, ওর রেস্ট প্রয়োজন। যেই সারফরাজের ভয়ানক চোখের ইশারায় বড় বড় দুর্ধর্ষ মানুষ পুতুলের ন্যায় নাচতে বাধ্য থাকে, আজ যেন সেই সারফরাজ ন্যালির বাধ্য গোলাম হলো। ন্যালি যেভাবে যা বলল সারফরাজ তাই করলো। আদেশ পেতেই মাথা ঝাঁকিয়ে নিজের বেডরুম অভিমুখে চলল। এরপর নরম বিছানায় রূপকথাকে শুইয়ে কম্পিত গলায় শুধালো, আপনারা এই বাড়িতে আসছেন কেন? ন্যালি এবার চুপ রইল। এই লোককে মোটেও সুবিধার মনে হচ্ছে না তার। অনেক প্রশ্ন করে মানুষটা। একজন কেয়ারটেকারের এত কৌতূহল পছন্দ হলো না ন্যালির। তার কাছে মনে হলো লোকটা বড্ড গায়ে পড়া টাইপের, তাই চুপচাপ বসে রইল ন্যালি। কিন্তু নানান প্রশ্ন সারফরাজের বুকের ভিতর কঠিন ঝড় তুলছে। মস্তিষ্ক বিক্ষিপ্ত লাগছে। তার নিজেরও জ্ঞান খোয়া যেতে চাইছে। কমিশনারের কথার সাথে বর্তমান চিত্রের কোনো মিল নেই। পিছনের রহস্য সারফরাজ জানে না। রূপকথায় মেয়ে হলে তাহলে ছবির মেয়েটা কে ছিল? আর রূপকথা তার বাড়িতেই বাকি করছে। নানান বিচলিত প্রশ্নের ঘুরপাকে সারফরাজের ফর্সা মুখশ্রী বেয়ে ঘাম ঝরল। কেমন অসহনীয় অস্থিরতা তাকে পুরোটা গ্রাস করলো। নিজেকে বহু কষ্টে সামলে এক মগ পানি এনে কম্পিত হাতে ছিটা দিল রূপকথার চোখে মুখে, কিন্তু কোনো ফল হলো না। গভীর নিদ্রায় যেন ডুবে আছে রূপকথা। এবার রূপকথার মায়াবী কোমল চেহারায় দৃষ্টি তাক করলো সারফরাজ। উপরের ঠোঁটের কোণে তিলটা আরো স্পষ্ট হয়েছে ছোটবেলার তুলনায়। চোখের ঘন পাপড়িগুলো আর একটু বেঁকে গিয়েছে। কমলা রঙের ঠোঁট আর বোচা নাক, গ্রীবাদেশে ছোট একটা জন্মদাগ। এই তো রূপকথা, একদম ছোটবেলার সাথে হুবহু মিলে গিয়েছে। তাহলে কমিশনার তাকে মিথ্যে ছবি দেখালো কেন? হঠাৎই রূপকথার পায়ের দিকে নজর গেল সারফরাজের। তার দেওয়া জুতা জোড়া রূপকথার সফেদ মোহনীয় পায়ে বেশ মানিয়েছে।
এত বড় হয়ে গেছে সেই ছোট্ট রূপকথা। সারফারাজের হাসি পেল, আনন্দের হাসি। অল্প হেসেও ফেলল। সেই হাসি নজরে আটকালো ন্যালির। তার কাছে মনে হলো মানুষটির চরিত্রগত সমস্যা আছে, নইলে একটা জ্ঞানহীন মেয়ের দিকে এভাবে লুলুপ দৃষ্টি কোনো সভ্য মানুষ দিতেই পারবে না। আগত ঝামেলা আজ করে ন্যালি আর থাকতে চাইল না এই বাড়িতে। হুট করে এক অজানা ভয় এসে গ্রাস করলো ন্যালির মনে। লোকটা যদি আমাদের কিছু করে দেয়, ওনার সাথে ভেতরে আসা একদম উচিত হয়নি। মনে মনে কথাটা ভেবে এখান থেকে পালানোর পথ খুঁজলো ন্যালি। এরপর বুদ্ধি খাটিয়ে বলে উঠল, হসপিটালে নিতে হবে ওকে। ডক্টর ছাড়া ওর জ্ঞান ফেরানো সম্ভব না। প্যানিক অ্যাটাক এসছে, বুঝলেন? ন্যালির কথায় কপাল কুঁচকে তাকিয়ে রইল সারফারাজ। ন্যালি তৎক্ষণাৎ ফাঁকা ঢোক গিলে বলল, ও, আপনি তো আবার এসব প্যানিক ফ্যানিক বুঝবেন না, এসব ডাক্তারি ভাষা। আপনি সরে দাঁড়ান দূরে, আমি ওকে নিয়ে চলে যাব। কথাটা বলেই ফোন বের করে একটা উবার বুক করলো ন্যালি। এরপর অপেক্ষা করতে লাগলো। এদিকে সারফারাজ ভেতরে যন্ত্রণায় খালি ছটফট করে উঠল। ব্যথায় মুখ ফুটে কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। সে আগ বাড়িয়ে নিজের পরিচয়টুকুও দিল না। আগে কমিশনারের বিষয় তাকে জানতে হবে, এরপর বাকি কাজ সারফারাজ নিজেই করবে। যদি কমিশনার তার সাথে বিন্দুমাত্র চালাকি করে, তবে সারফারাজ কমিশনার সুফিয়ান চৌধুরীকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেবে। সারফারাজ তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে রূপকথার পানে হাত বাড়ায়নি, শুধু মাঝে মাঝে সুফিয়ান চৌধুরী থেকে রূপকথার খবর জানতে চেয়েছে। কোনোদিন রূপকথার একটা ছবিও দেখতে চায়নি সে। তবে সুফিয়ান চৌধুরী এই লুকোচুরি কেন খেলেছে তার সাথে? উদ্দেশ্য ছিল কি তার? চিন্তার সমীকরণ আর মিলিয়ে সমাধান করতে পারল না সারফারাজ। নিজেকে যথেষ্ট সামলে সারফারাজ বলল, বলছিলাম সারফারাজ তো এ বাড়িতে থাকে না, আপনারা কেন এসেছিলেন জানলে আমি সারফারাজকে বলতে পারতাম আর কি। এবার টনক নড়ল ন্যালির। এই লোকের সাথে সারাপ রাজ্যের যোগাযোগ আছে নাকি? চকচকে চোখে উচ্ছ্বসিত হয়ে ন্যালি বলল, আপনি জানেন সে কোথায় আছে? সারফারাজ মাথা ঝাঁকালো। তা দেখে ন্যালি বলল, তাকে বলবেন রূপকথা সারাপ রাজ্য আর তার মাকে খুঁজতে এখানে এসেছিল। আর আরও কিছু বলতে চাইলো ন্যালি, কিন্তু তার আগে উবার ড্রাইভার কল করলো। ন্যালি তার অসমাপ্ত কথা শেষ করতে পারল না, শুধু অল্প রিকোয়েস্ট করে বলল, ওকে ধরে একটু গাড়িতে তুলে দিন। কথাটা বলে নিজেদের ব্যাগ গুছাতে উদ্যত হলো। সারফারাজ রূপকথাকে কোলে তুলতেই হাতের ধাক্কা লেগে বালিশ সরে গেল। মুহূর্তেই বালিশের তলায় চকচকে একটা বন্দুক ন্যালির নজরে পড়ল। চতুর ন্যালি তৎক্ষণিক দৃষ্টি সরিয়ে না দেখার ভান করে ভয়ে আর অসাবধানে রূপকথার ব্যাগ ফেলেই বেরিয়ে এলো। পেছন পেছন এলো সারফারাজ। এখনও নিথর হয়ে রূপকথা সারফারাজের বাহুতে লেপ্টে আছে। সারফারাজের ইচ্ছে হচ্ছে রূপকথাকে যেতে না দিতে, কিন্তু কোন অধিকারে আটকাবে? সে নিজেই তো অন্য কারোর কাছে মেয়েটিকে সঁপে দিয়েছিল চিরতরে। যাবার বেলায় তো কোনো দাবি পর্যন্ত রাখেনি। তবে এখন কেন এত ব্যথার ভার হৃদয় জুড়ে? অচেতন রূপকথাকে গাড়িতে তুলে দিয়ে সারফারাজ ইতস্তত করে। রূপকথা কোন মেডিকেল কলেজে পড়ে? রূপকথার মেডিকেল পড়ার কথা শুনে ন্যালি কপাল কুঁচকে শুধালো। আপনি কি করে জানলেন ও মেডিকেলে পড়ে? ন্যালির প্রশ্নে থতমত খেল সারফারাজ। কোনো উত্তর করার আগেই ন্যালি বলে উঠল, ঢাকা মেডিকেল কলেজ। আর কথা হলো না, গাড়ি ছেড়ে দিল। অসহায় সারফারাজ শুধু তাদের যাত্রার পানে অসহায় নেত্রে তাকিয়ে রইল। গাড়িখানার দৃষ্টি সীমানা পার হতেই সারফারাজ যেন সম্বিত ফিরে পেল। সে নিজের অসামান্য ক্রোধ সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলে উঠল, হোয়াই মিস্টার সুপেন চৌধুরী? এত কথা আমি বুঝতে চাই না ফারুক সাহেব। আপনি আমাকে মানুষের ফ্রেশ অর্গান সাপ্লাই দেবেন, এটাই শেষ কথা। জানেন তো বিদেশে এটার অনেক দাম। ভারী গলায় কথাটা বলে হাসলো যুবক। এত সুদর্শন পুরুষের এমন বিশ্রী রূপ দেখে মনে মনে তাচ্ছিল্য হাসলো হসপিটাল ডিন ফারুক ওসমান, কিন্তু মুখে বিন্দুমাত্র ভাব পর্যন্ত প্রকাশ করলেন না। এত কিছু ভেবে তার কি কাজ? অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকলেই হলো তার। এই পৃথিবীতে টাকা চাইতে বড় আর কি কিছু আছে নাকি? হুইস্কির গ্লাসে আরেক টুকরো বরফ ঢেলে দুই আঙ্গুলে নাড়তে নাড়তে ফারুক ওসমান বললেন, এবার কিন্তু আমার পেমেন্ট একটু বাড়াতে হবে চৌধুরী, নইলে এত রিস্ক নিয়ে আমার পক্ষে এই কাজ করা সম্ভব হবে না। একবার ধরা পড়লেই সমস্ত খেল খতম। ফারুক ওসমানের কথায় ভয়ানক শব্দে হাসলো যুবক। এরপর একটা ব্ল্যাঙ্ক চেক বের করে বলে উঠল, বসিয়ে নিন নিজ ইচ্ছে মতো টাকার অ্যামাউন্ট। আপনি আমাকে দেখলে তবেই না আমি আপনাকে দেখব। খালি চেক দেখে চকচক করে উঠল ফারুক ওসমানের চোখ দুটো। সে খপ করে চেকটা দুই হাতে ধরে নাকের কাছে এনে লম্বা শ্বাস টানলো। এরপর বলল, আহ, টাকার সুবাস, ফুলের সুবাস, কেউ হার মানাবে মিস্টার চৌধুরী? ফারুক ওসমানের এসব ছোট লোকই নাটক দেখতে ইচ্ছে করলো না যুবকের। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেটে দুই হাত গুজলো। এরপর বাঁকা হেসে বলে উঠল, চেষ্টা করবেন 5 থেকে 10 বছরের বাচ্চার অর্গানগুলো আমাকে পাঠাতে। দরকার পড়লে সুস্থ বাচ্চা মেরে দিন। আজকালকার বাবা মারা বাচ্চার পেট ব্যথা হলেও দৌড়ে হসপিটালে নিয়ে আসে। আশা করি বাকিটুকু খুলে আপনাকে বোঝাতে হবে না।
ফারুক ওসমান একটু দমে গিয়ে বলে উঠল, তাজা প্রাণ কীভাবে মারবো? তাহলে আপনাকেই মেরে দেই, কি বলুন? সামনে দাঁড়ানো যুবকের সুন্দর চেহারা নিমিষে কেমন ভয়ানক হয়ে উঠল। তা দেখে ফারুক ওসমানের কপাল বেয়ে দরদর করে ঘাম চলল। ঝটপট টিস্যু দিয়ে সে ঘাম মুছে উঠে দাঁড়িয়ে ফারুক ওসমান বলে উঠল, আপনি যা চাইবেন তাই হবে মিস্টার চৌধুরী, আসছি। কথাটা বলেই উঠে দাঁড়ালো ফারুক ওসমান। আর এক মুহূর্ত কাল বিলম্ব করল না সে, দ্রুত পায়ে বেরিয়ে গেল মানুষ নামক পশুতুল্য ব্যক্তির সামনে থেকে। ফারুক ওসমান চলে যেতে যুবক ক্রূর হেসে বলে উঠল, একটা রাজ্যে একটা রাজাই থাকে সরফরাজ, আর সেই রাজা আমিই হব। তোকে তো আমি শুয়োরের মতো মারবো, জাস্ট ওয়াচ অ্যান্ড ওয়েট। রূপকথার নালিকে গাড়িতে তুলে দিয়ে নিজের ঘরে এসে ধূপ করে শুয়ে পড়ল সারফারাজ। তার সবকিছু কেমন এলোমেলো লাগছে, কোথাও কিছু একটা তো আছে, কিন্তু কি সেটা? হঠাৎ বিছানার কোনো একটা ব্যাগ দেখে নজর স্থির হয় সারফারাজের। চট করে উঠে গিয়ে সেই ব্যাকপ্যাক উল্টে পাল্টে দেখে সারফারাজ। এরপর ইতস্তত করে খুলে ফেলে ব্যাগের চেন। ভেতরে একটা মোটা ডায়েরি আর দুটো চকলেট। ডায়েরিতে কি আছে তা দেখার জন্য আগ্রহ নিয়ে খুলতে বেরিয়ে আসে সারফারাজের পরিবারের সেই ছবিটা দেখে সারফারাজের হৃদয় ধক করে উঠে। এরপর ধীরে ধীরে পাতা উল্টায় সারফারাজ। তুমি কত দূরে ঘুরতে চলে গিয়েছো সারফরাজ? হাজারো বানান ভুলে গোটা গোটা ছোট বাচ্চার হাতের লেখাটা পড়ে সারফারাজের হৃদয় মুচড়ে উঠল। এরপর ধীরে ধীরে পড়তে লাগলো একের পর এক পৃষ্ঠা। স্কুলে একটা বাচ্চার সাথে খুব ঝগড়া হয়েছে আমার। ও আমার বিনুনিতে টান দিয়ে আমায় ব্যথা দিয়েছে। আমি ওকে বলেছি সারফরাজ, এসে তোর সব চুল তুলে নেব আমি, দেখিস। তারপর কি করেছি জানো? থুতু দিয়েছি। আমি জিতেছি, তাই না সারফরাজ? লেখাটা পড়ে ফিক করে হেসে দিল সারফারাজ। হাসি আর কান্নার সংমিশ্রণে খুব সুন্দর এক অনুভূতি হলো এই মুহূর্তে সারফারাজের। উল্টালো পরের পাতা। তোমাকে ছাড়া আমার ঘুম আসে না সারফরাজ। আমার একটা বন্ধুও তোমার মতো নয়, সবাই পচা। তুমি কবে ফিরবে? আমার কান্না পাচ্ছে, তোমার সাথে গল্প করতে ইচ্ছে করছে, পেটে অনেক কথা জমে আছে, পেট ফেটে মরে যাই আমি। গড়িয়ে পড়া চোখের জল মুছে সারফারাজ উত্তর করল, তুমি মরবে না রূপকথা, তুমি মরে গেলে আমার মন ভালো করবে কে? হ্যাঁ, একটা গান শিখেছি সারফরাজ, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। তুমি ফিরে এলে তোমাকে শোনাবো আমি, কেমন? আজ আমার পেটে ব্যথা হয়েছিল সারফরাজ, চকলেট খেলে বোধ হয় ভালো হয়ে যেত। নতুন বাবা চকলেট দেয় না বলে দাঁতে পোকা হবে। আমি অনেক বড় হয়ে গেছি সারফরাজ, প্রাইমারি গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে পা রেখেছি। এসএসসিতে খুব ভালো রেজাল্ট করেছি আমি সারফরাজ। ইচ্ছে আছে ডক্টর হবার। তুমি কিন্তু আমার জন্য অবশ্যই দোয়া করবে। আমার ঢাকা মেডিকেল কলেজে চান্স হয়েছে সারফরাজ, ডক্টর বোধ হয় হয়েই যাব। প্রথম অপারেশন কিন্তু তোমারটাই করব, ঠিক আছে? ধীরে ধীরে 11টি বছরের পাতা শেষ করে লাস্ট পৃষ্ঠায় এসে পৌঁছালো সারফারাজ। মাই সেভিয়র সারফরাজ, অনেকগুলো বছর কেটে গেছে, আমাদের কোনো যোগাযোগ নেই, সাক্ষাৎ নেই, নেই কোনো কথা। তুমি আমাকে বেড়াতে যাবার কথা বলে কত দূরে চলে গেছো আমি জানি না, হয়তো পৃথিবীর শেষ প্রান্তে। আমি এখনো তোমার ফিরে আসার প্রতীক্ষায় দিন গুনি। আমার বিশ্বাস পৃথিবী চষে বেরিয়ে একদিন তুমি ঠিক আমার সামনে এসে দাঁড়াবে। সেদিনের ছোট্ট রূপকথা আজ অষ্টাদশী। হয়তো তুমিও অনেক বড় হয়ে গেছো, তোমাকে দেখলে চিনতে পারবো কিনা জানি না, কিন্তু তোমার ওই ভয়ানক অদ্ভুত সুন্দর চোখ আমি আজও ভুলিনি। ওই চোখ দিয়ে আমি ঠিক তোমায় খুঁজে নেব। যাদের কাছে তুমি আমায় রেখে গেছো তারা সত্যি অমায়িক। এমন বাবা মা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্যের চাকা তুমি ঘুরিয়েছো, নয়তো আমার স্থান হয়তো ওই দূরের আকাশের এক কোণে হতো। তুমি আমার খুব কাছের কেউ ছিলে, তোমার সাথে মন ভরে কথা বলতে ইচ্ছে করে। তুমি নেই, মনে হয় কি যেন নেই, কোথাও একটা বিশাল শূন্যতা সারাক্ষণ তাড়া করে বেড়ায় আমায়। তোমার আর আমার যেই সম্পর্ক তার আক্ষরিক কোনো নাম নেই, শুধু বলবো আমার আত্মার আত্মীয় তুমি। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু একটাই প্রশ্ন, কবে শেষ হবে তোমার এই বেড়ানো? আমাকে সঙ্গে নিলে খুব ঝামেলা হতো বুঝি। রূপকথার ডায়েরি পড়ার পর থেকে সারফারাজের পুরো দুনিয়া যেন ওলটপালট হয়ে গিয়েছে। মাথাটা ইতিমধ্যে ঘিলু শূন্য হয়েছে, মস্তিষ্ক তার বোধ বুদ্ধি সব হারিয়েছে। বুকের টনটনে ব্যথাটা আরও কয়েক গুণ টনটনে হয়ে উঠল। এবার বোধহয় হৃদয়ের মৃত্যু হবে। রূপকথা এভাবে সারফারাজকে মনে রেখেছে, এটা সারফারাজের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়া। কই সারফারাজ তো কখনো রূপকথাকে এভাবে ভাবেনি। সারফারাজের ভুলভাল ভাবনাকে হঠাৎ হৃদয়ের ভেতরের আরেক সত্তা খুব করে ধমকে উঠল, সেই সাথে কড়া শাসিয়ে বলে উঠল, খবরদার, তুই মিথ্যা বলছিস। এই মেয়ের থেকে আরো শতগুণ তুই বেশি মনে করেছিস তাকে। শুধু কি তাই, যদি নাই ভাবতি তবে তাকে ঘিরে এত আয়োজন করে করেছিস কেন? মিথ্যার কল্পনায় হাজারো ক্যানভাসের পেপারে ঠসে রং তুলে আসলে ছবি এঁকেছিলি
কেন বারবার নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিতে চেয়েছিলি? আছে তোর কাছে সমস্ত কেন জবাব? মনের কঠিন প্রশ্নের উত্তর দিতে পারে না সরফরাজ। রূপকথার টানে কত শতবার জাহাজের খালাসির বেশে এই দেশে মাটিতে পা রেখেছে, তার হিসাব কেউ রাখেনি। সরফরাজ টের পেয়েছে সুফিয়ান তাকে এড়িয়ে চলছে, তবুও সরফরাজ ভিক্ষুকের মতো এটা সেটা নিয়ে সুফিয়ানের দরজায় কড়া নেড়েছে। বহু অনুনয় বিনয়ের পর 8 বছর বয়সে রূপকথাকে একবার দূর থেকে দেখার সুযোগ পেয়েছিল বটে, কিন্তু সুফিয়ানের কড়া নির্দেশ ছিল। ও তোকে ভুলে গেছে সারফরাজ। পুরনো অতীত আর টেনে বার করিস না। যে ভালো আছে তাকে ভালো থাকতে দে। আর তোর সাথে আমাকে কেউ দেখে নিলে কেলেঙ্কারি হবে, তাই অনুরোধ করব আমার কাছে আর আসিস না। সুফিয়ান চৌধুরী কি জানে এহেন নিষ্ঠুর কথায় সরফরাজের বুকের ভিতর কেমন বিষাক্ত কষ্টের উৎপত্তি হয়েছিল? রূপকথা ভালো আছে এটা ভেবেই সরফরাজ নিজেকে দমিয়ে রেখেছিল, কিন্তু মনটা বড্ড বেয়ারা। সে কোনো শাসন বারণ বুঝে না, মানে না, মানতে চায়ও না। সরফরাজের মাঝে মাঝেই মনে হয়েছে সুফিয়ানের কাছে রূপকথাকে তুলে দেওয়া তার চরম বোকামি হয়েছে। ওই বাচ্চা মেয়েটা তার সুখ শান্তির ঔষধ। যেদিন থেকে ওই মেয়ে সরফরাজকে ফেলে চলে গেছে সেদিন থেকে নিষ্ঠুর হুতাশনে জ্বলে পুড়ে মরছে সরফরাজ। কেউ দেখেনি সে ভয়ানক আগুন, কেউ হৃদয়ের আঙিনায় এক মগ জল পর্যন্ত ঢেলে শীতল করেনি সেই দগদগে অঙ্গার। সামান্য একটা অপরিচিত বাচ্চার জন্য কিসের এত মায়া, কিসের টান, কিসের ভালোবাসা? সরফরাজ আবারও খুলে ডায়েরির পৃষ্ঠা, গোটা গোটা ভুলভাল লেখাগুলো আরেকবার পড়ে সে। অনিন্দ ভালো লাগায় হৃদয় কেমন ফুলে ফেপে উঠতে চাইছে। নিষ্ঠুর নির্দয় মানবটা আজ কেমন যেন কোমল, ভালোবাসা পরায়ণ আর দরদি হয়ে উঠল। মনের অজান্তে সেই বাদামি মলাটে ডায়েরি বুক চেপে ধরে সরফরাজ চোখ বুজে গভীর শ্বাস টানে, এরপর বিড়বিড় করে, তোমার আর তোমার ভেতরের এই টানের উৎপত্তি কোথা থেকে তা আমি ঠিকই খুঁজে বের করবো রূপকথা। জাস্ট গিভ মি সামটাইমস। হঠাৎ দরজায় নক হবার শব্দে ডায়েরি বালিশের তলায় রেখে উঠে গেল সরফরাজ। দরজা খুলতেই নজরুলের দেখা মিলল। সরফরাজকে দেখতে পেয়ে হাতে থাকা চাবিখানা দিয়ে বলে উঠল, কর্নেল সাহেবের জিপগার্ডের চাবি নাও সরফরাজ। এখনো আগের মতোই পাগলা ঘোড়ার মতন ছোটে। আব্বা আর আমি মিলে গাড়িটাকে বহু যত্নে আগলে রেখেছি। কর্নেল সাহেবের খুব শখের গাড়ি কিনা। সরফরাজ চাবি নিয়ে কিছুক্ষণ নীরব রইল, এরপর বলল, এত পুরাতন জিপ গাড়ি আমার চলবে না নজরুল ভাই, আজকের মধ্যে আমার নতুন গাড়ি চাই। খোঁজ নাও মার্কেটের সবচেয়ে দামি গাড়ি কোনটা। নজরুল সামান্য ইতস্তত করে বলে উঠল, খামোখা এত টাকা খরচের কি দরকার? তুমি না বললে 2 দিন পর চলে যাবে। নিয়ত পাল্টাইছি নজরুল ভাই, নিজের গতি নির্ধারণ না করে আমি একচুল নড়ব না এখান থেকে। উদ্দেশ্যহীন জীবনটার একটা লাগাম টানার মানুষ দরকার। নজরুল বুঝলো সরফরাজ কোনো মানুষের কথা বলছে, তাই সামান্য দুষ্টু হেসে বলল, ভাবি সাহেবের দেখা খুব শীঘ্রই পাবা মনে হচ্ছে। ভাবি সাহেবা না নজরুল ভাই, বলো রানী সাহেবা। নজরুল অল্প মাথা চুলকে বলল, কোথায় সাম্রাজ্য? ক্যালিফোর্নিয়া। নজরুল আর কথা বাড়ালো না। সরফরাজ সম্পর্কে ইতিমধ্যে সে অনেক কিছুই জেনে গিয়েছে। সরফরাজের কথাবার্তা, চালচলন কিছুই আর 5 জন মানুষের মতো নয়। মুহূর্তে মুহূর্তে তার ফোন আসে, তাদের সাথে পটপট করে ইংরেজিতে কথা বলে সরফরাজ। কথার মূল বিষয়বস্তু থাকে ওয়েপেন, ড্রাগস আর মার্ডার নিয়ে। ইন্টারপাস নজরুল পুরো ইংরেজি না বুঝলেও কিছুটা ঠিক বুঝতে পারে। বাঙালি মানুষের ইংরেজি উচ্চারণ এমন নয়। সরফরাজ যখন ইংরেজিতে কথা বলে নজরুল অপলক তাকিয়ে ওই লালচে ঠোঁট জোড়া চোখের ভঙ্গি দেখে, কি মাধুর্য তাতে, যেন নজরুলের সামনে সরফরাজ নয় কোনো বিদেশি বসে আছে। নজরুল মনে করে সরফরাজের মধ্যে যেন কর্নেল সাদাব শাহজাহান ফিরে এসেছে। কি তেজি আর গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিই না ছিল মানুষটা। হঠাৎই কর্নেল সাহেবের খণ্ডিত দেহাংশের কথা মনে পড়তে কেঁপে ওঠে নজরুল। নিজের চিন্তাভাবনার সমাপ্তি ঘটিয়ে এলোমেলো গলায় নজরুল বলে, গাড়ি কিনতে চাইলে আমার সাথে চলো দুপুরের পর। আমি আসি, আমার কাজ আছে। আর দাঁড়ালো না নজরুল। কর্নেল সাহেব আর মায়া চৌধুরীর জন্য তার মন ভেঙে টুকরো টুকরো হচ্ছে। মেয়ে মানুষের মতো কান্না পাচ্ছে তার। মায়ের মতো মানুষটা কোথায় এমন হারালো যার খুঁজেই পাওয়া গেল না। কোন অভিশাপে এমন নিঃশেষ হলো এই মায়াকুঞ্জ? এমনটা কি হবার কথা ছিল? যে কর্নেলের চোখের দিকে তাকে একটা কুকুর পর্যন্ত ঘেউ করতে পারেনি, তাকে এমন ভয়ানক নিষ্ঠুর মৃত্যু কেউ কিভাবে দিয়েছিল? নজরুল চলে যেতেই তপ্ত শ্বাস ছাড়ল সরফরাজ। এরপর বিদেশ থেকে আনা চকলেটস আর হেয়ার ব্যান্ড ক্লিপগুলো রূপকথার ব্যাগে রেখে চেন আটকে কাবার্ডের উপর রেখে দিল। ঠোঁট কামড়ে মনে মনে কিছু একটা ভেবে মুচকি দুষ্টু হাসলো সরফরাজ। এরপর চলে গেল শাওয়ার নিতে। এই মুহূর্তে অবিরূপের দর্শন খুব প্রয়োজন। সবেই মাগরিবের আজান পড়েছে, চারিপাশ আবছা অন্ধকারে ছেয়ে যাচ্ছে। শীতল ফিনফিনে হাওয়া রূপকথার কক্ষের বেলকনি গলিয়ে কক্ষে এসে হানা দিচ্ছে। সেই হাওয়ার মোলায়েম স্পর্শে ঈষৎ কেঁপে উঠল রূপকথা। ঘুমের ঘোরে কম্পিত শীতল হাতে গায়ের কাঁথাটা একটু ভালো করে গায়ে চেপে থরথরি কেঁপে উঠল। শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বরের ঘোরে বারবার মনে হচ্ছে ওই ভয়ানক লোকটা লাঠি নিয়ে তার দিকে তেড়ে আসছে। লিচুর ডাল ভেঙে পড়ে যাবার ট্রমা থেকে এখনো বের হতে পারছে না। সেই দিকে শিউলি ন্যালির দিকে চোখ গরম করে বারবার জিজ্ঞাসা করছেন, হুট করে কি হলো বলতো?
কোনো বন্ধুর বাসায় গিয়েছিলি তোরা? ন্যালি জবাব দিতে পারে না, শুধু ইতিউতি তাকে আমতা আমতা করে। শিউলি কখনো যদি জানতে পারে ন্যালি লিচুর লোভে রূপকথাকে গাছে তুলেছে আর বাড়ির দারোয়ান এভাবে লাঠি নিয়ে এসেছে, তবে ন্যালির পিঠের ছাল চামড়া এখনই গুটিয়ে নেবে শিউলি বেগম। এতেই শেষ নয়, জিপটা পর্যন্ত ছিঁড়ে নিতে এক মুহূর্ত কাল বিলম্ব করবেন না। তাই ভয়ে ভয়ে এক মিথ্যে সাজালো ন্যালি। তনয়াদের বাড়িতে গেছিলাম মা। তনয়ার ভাইয়ের ছোট বিদেশি কুকুরটা আছে না, কি যেন নাম ওর, ও হ্যাঁ মনে পড়েছে, সুলতান। সেই সুলতান হুট করে রূপকথাকে কামড়াতে এসেছে। এটা দেখে ভয়ে ও বাড়িতেই জ্ঞান হারিয়ে ফেলেছিল সে। তুমি তো জানোই তোমার ভাতিজির এই বাতিক সম্পর্কে। পানি টানি ঢেলে হুঁশ করলাম, কিন্তু ওখানেই জ্বর এসে গেল। ভয় পেয়েছে বুঝলে। কথাগুলো বলে ধীরে ধীরে কেটে পড়তে চাইলো ন্যালি, কিন্তু শিউলি ভয়ার্ত গলায় বলল। যদি ভাইজান ফোন দেয় কি বলবো? ন্যালি উত্তর করার আগে শিউলির ল্যান্ডলাইনে ফোন এলো। আকস্মিক শব্দে কেঁপে উঠল ন্যালি, শিউলি দুজনই। এরপর কম্পিত কক্ষে ফোন কানে তুলতে ওপাশ থেকে রেখার বিচলিত কণ্ঠ পাওয়া গেল। রূপকথা কোথায় আপা? কতবার ফোন দিচ্ছি, তুলছেই না। রেখাকে থামিয়ে আশ্বস্ত করে শিউলি মিয়ে আসা গলায় বললে, ঘরেই আছে রেখা, বাইরে ঘুরতে গেছিল ন্যালির সাথে, মাত্র এসে ঘুমোলো। আমাকে বলেছে যাতে ডেকে ডিস্টার্ব না করি। ফোন সাইলেন্ট করে ঘুমোচ্ছে বোধহয়। উঠলে তোমাকে কল করতে বলবো, কেমন? মেয়ে ঘুমোচ্ছে শুনে রেখা স্বাভাবিক গলায় বলে উঠল, না না আপা, থাক ঘুমাক। পড়াশোনার প্রেশারে কয়দিন ঘুমাতে পারেনি। আমি না হয় কাল কথা বলে নেব, রাখছি। রেখা ফোন কাটতেই স্বস্তির শ্বাস ফেললেন শিউলি। এরপর চশমার উপর দিয়ে মেয়ের দিকে বড় বড় চোখ করে বলে উঠল, এভাবে মিথ্যা বলা যায়? আর যাবি তনয়াদের বাড়িতে? ন্যালি তাৎক্ষণিক মাথা নাড়িয়ে বলে উঠল। ওই গুন্ডার বাড়িতে আর কখনো যাব না মা। ন্যালির কথায় শিউলি কপাল কুঁচকে বলে উঠল। গুন্ডাকে? ন্যালি ধরা পড়া চোরের মতো থতমত খেয়ে বলে উঠল, গুন্ডি গুন্ডি। ঢাকা এসে নিজের দম পর্যন্ত ফেলার সুযোগ পাচ্ছে না অভিরূপ। এদিকে এসেই নিজের ফোনটা হারিয়ে ফেলেছে। ঢাকার রাস্তায় এত চোর বাটপার ঘুরে যা দেখে রীতিমতো অবাক হয়েছে অভিরূপ। অথচ বিদেশে ফোন ফেলে রাখলে মানুষ তাকিয়ে পর্যন্ত দেখে না। এদিকে ফোনের সাথে সকলের কন্ট্যাক্ট নাম্বার, ঠিকানা সব হারিয়ে বসে আছে সে। সারফারাজ দেশে এসেছে কিনা সেই খবরটাও ফোন করে নেওয়া হচ্ছে না। সারফারাজ কি ভাববে সেটা মনে করে লজ্জায় নাক কাটা যাচ্ছে তার। তাই মনে মনে অভিরূপ ভাবলো একবার সারফারাজের বাড়িতে যাবে সে। বিদেশ থাকতে এমনটাই কথা হয়েছিল, সারফারাজ নিজ বাড়িতেই থাকবে কিছুদিন এবং তার মাকে খুঁজবে। যেই ভাবনা সেই কাজ। নিজ বাসা থেকে সারফারাজের বাড়িতে যেতে প্রায় 50 মিনিটের মতো সময় লাগবে তার। গুগল ম্যাপে রাস্তার জ্যাম কন্ডিশন দেখে বাইক নিয়ে বেরিয়ে গেল অভিরূপ। অভিরূপের মা অবশ্য বারবার বলে দিয়েছে অভিরূপ ফেরার পথে সারফারাজকে যেন সঙ্গে করে অবশ্যই নিয়ে আসে। নিজ কক্ষে আবারও সেই ডায়েরি নিয়ে বসেছে সারফারাজ। এই পর্যন্ত কতবার পড়ে শেষ করেছে এই ডায়েরি তার হিসেব নেই। সারফারাজ তো ভেবেই নিয়েছিল তার মতো খুনিকে কেউ মনে রাখবে না, কিন্তু সারফারাজকে ভুল প্রমাণ করে দিয়ে বাচ্চা মেয়েটা তাকে খুব করে মনে রেখেছে এতগুলো বছর ধরে। কিন্তু কেন? নেহায়াতি সারফারাজ তার সেভিয়র এজন্যে, নাকি অন্য কিছু? ভাবনা ফেলে ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে ডায়েরির শেষ পৃষ্ঠায় এসে অনেকগুলো ঠিকানা নোট করা দেখতে পেল সারফারাজ। একটা সুফিয়ান চৌধুরীর বাংলোর ঠিকানা, সেটা সারফারাজ চিনে। আরেকটা মেডিকেল কলেজের ঠিকানা, সারফারাজের বাড়ির ঠিকানাও স্থান পেয়েছে তাতে। আরেকটা ঠিকানা দেখা যাচ্ছে সেই পাতায়, কিন্তু এই ঠিকানা চেনে না সারফারাজ। কিন্তু চিনে নিতে কতক্ষণ? মাথায় ঠিকানাটা ক্যাপচার করে সারফারাজ বলে উঠল, এই ঠিকানা যদি করা নারী তোমার দেখা পাওয়া যাবে রূপকথা। এমন সময় টুং করে কলিং বেল বেজে উঠল। ডায়েরি বিছানায় ফেলে বাইরে বেরিয়ে এলো সারফারাজ। কামাল চাচা বা নজরুল কেউ বাসায় নেই। নজরুল গেছে সারফারাজের এক গুরুত্বপূর্ণ কাজে, আর কামাল গেছে মেয়ের বাসায়। দ্বিতীয়বার বেল বাজতে দ্রুত পদে হেঁটে গিয়ে মেন দরজা ছিটকিনি খুলে দিল সারফারাজ। দরজা খুলতে ক্লান্ত অভিরূপের দেখা মিলল। অভিরূপকে দেখে কোনো ভাবভঙ্গির পরিবর্তন হলো না সারফারাজের। জুতো খুলে ভেতরে প্রবেশ করতে করতে অভিরূপ বলে উঠল, নাইস হাউস। সারফারাজ শুকনো হেসে শুধালো, কি মনে করে? অভিরূপ বিষণ্ণ মুখে বলল, এসে ফোন হারিয়ে ফেলেছে দুধ। নতুন ফোন নিয়েছে, কিন্তু সকলের নাম্বার হারিয়ে ফেলেছে। অভিরূপের এহেন কথায় শব্দ করে হেসে দিল সারফারাজ। এরপর সন্দিহান ভরাট গলায় শুধালো, টেকনোলজি বিষয়ক বিস্তর জ্ঞান যার তার সাথে থাকে, এসব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। অভিরূপ প্রতিক্রিয়া দেখালো না সারফারাজের তাচ্ছিল্যে। সোফায় আরাম করে শুয়ে অভিরূপ বলে উঠল, মা নিয়ে যেতে বলেছে তোকে, চল রেডি হ। সারফারাজ অভিরূপের সামনে বসতে বসতে ব্যস্ত গলায় বলল, আজ নয়, অন্য দিন। আজ বিশেষ কাছে আসছি আমরা। অভিরূপ সারফারাজের তেরামো জানে, তাই বেশি বাক্য অপচয় না করে বলে উঠল, তোর বাড়ি ঘুরে দেখতে চাই। সারফারাজ বাঁকা হেসে বলে উঠল, পরে তো বলবি এই বাড়িটাও তোর চাই। অভিরূপ কপাল কুঁচকে বলল, মানে?
সারফারাজ চোখ টিপে বলল। জাস্ট কিডিং। এরপর অভিরূপকে নিয়ে পুরো বাড়ি ঘুরতে ঘুরতে নিজ কক্ষে এলো সারফারাজের কক্ষে ঢুকেই বিছানার উপর পড়ে থাকা আকর্ষণীয় ডায়েরি নজর কাড়ল অভিরূপে। দ্রুত পায়ে হেঁটে সেই ডায়েরি স্পর্শ করবার আগে সারফারাজ ছো মেরে নিয়ে বলে উঠল, এটা স্পেশাল, এটা দেখতে পারবি না তুই। হাত গুটিয়ে অভিরূপ তপ্ত শ্বাস ফেলল। এরপর ধীর গলায় বলল, কি আছে এতে? আমার জন্য কারোর হৃদয় নিংড়ানো ভালোবাসা। অভিরূপ চকচকে চোখে শুধালো। ভালোবেসেছিস? ডায়েরি চেপে ধরে সারফারাজ উত্তর করল, এটা ঠিক ভালোবাসা নয়, এই সম্পর্কে কোনো মানে নেই। সেই নামহীন সম্পর্কের সংজ্ঞা খুঁজে বেড়াচ্ছি আমি। প্রসঙ্গ পাল্টে অভিরূপ হঠাৎ শুধালো। রূপকথার কোনো খোঁজ পেলে? সারফারাজ চট করে মাথা নাড়িয়ে বলে উঠল, না। অনেক বড় হয়ে গেছে সে, তাই না? আমার মনে হয় তুই রূপকথার রূপের যেই বর্ণনা আমাকে বলেছিস তার চাইতেও মোহনীয় সে। কথাটা বলতে বলতে অদ্ভুত হাসলো অভিরূপ। সেই সাথে পুরো মুখশ্রী জুড়ে কিছু হাসিল করার আনন্দ ফুটে উঠল। অভিরূপের হাসি আর গভীর চোখের ভাষা নজর এড়ালো না সারফারাজের। ঠোঁটে হাসির রেখা অব্যাহত রেখে সারফারাজ বলল, মহাকবি আলাউলের পদ্মাবতী পড়েছিস? আকস্মিক সাহিত্যের প্রশ্নে অভিরূপ কপাল কুঁচকে বলল, না, কেন? পদ্মাবতী রূপের বর্ণনা শুনেই তাকে নিজের করার জন্য উন্মাদ হয়ে উঠেছিল আলাউদ্দিন খলসি, কিন্তু শেষ পরিণতি ছিল খুবই ভয়ঙ্কর। এইসব সাহিত্যের গল্প আমাকে কেন বলছিস? গল্প করা মানুষের বড্ড অভাব, তাই। সারফারাজের বাড়িতে রাতের খাবার শেষ করলো অভিরূপ। এরপর দুই বন্ধু মিলে খোশ গল্প করলো লম্বা সময় নিয়ে। কথায় কথায় সারাদিন কি কি অদ্ভুত ঘটনা ঘটেছে রূপকথা ন্যালির সাথে সেটাও বলল সারফারাজ। লিচু গাছে উঠে রূপকথা কেমন বিড়ম্বনার শিকার হয়েছে সেটা শুনে অভিরূপ হাসতে হাসতে শেষ। কিন্তু নির্বিকার সারফারাজ। অভিরূপের উচ্চস্বরের হাসিতে সারফারাজের চোয়াল শক্ত হয়ে গলার নীলচে শিরাটা ফুলে উঠল। অভিরূপ তা খেয়াল করলো না। সে হাসতে হাসতে ফ্লোরে ঢলে পড়ল। অভিরূপের পানে গরম চোখে তাকালো সারফারাজ। অভিরূপের দাঁত তুলে ফেলতে ইচ্ছা করছে তার এই মুহূর্তে। বিষয়টা কি এতই হাসির? বোকা অভিরূপ কি জানে? রূপকথার পরিচয় জানতে পেরে সারফারাজের বুকখানা কেমন উত্তাল হয়ে উঠেছিল। সারফারাজের ভয়ানক চোখ দেখে মুখের হাসি সহসায় উধাও হলো অভিরূপের। দাঁতগুলো পাতলা ঠোঁট দিয়ে যথাসম্ভব ঢেকে ভয়ার্ত গলায় বলে উঠল, এমন হ্যান্ডসাম হ্যাংকে যে মেয়ে কেয়ারটেকার ওরফের দারুণ ভেবেছে তাকে আমি সচক্ষে দেখতে চাই। মানতে হবে দম আছে ওই মেয়ের, নইলে এমন অদ্ভুত পদবি তোকে দিয়ে জ্যান্ত বাড়ি ফিরে গেছে এত বিশাল ভয়ানক ব্যাপার স্যাপার। সারফারাজ শীতল গলায় বলল, বাড়ি ফিরে যা অভিরূপ, তোকে চটকে কাবাব করতে ইচ্ছা করছে। কথাটা বলেই ফ্রুট বাস্কেট থেকে ফল কাটার ছুরিটা হাতে নিল সারফারাজ। ধারালো চিকন ছুরির পানে তাকিয়ে ফাঁকা ঢোক গিলল অভিরূপ। এরপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চলে যাচ্ছি, পরে আবার হাসবো। সারফারাজ প্রতি উত্তর করল না। অভিরূপের কিছুক্ষণ নিরুত্তাপ থেকে টেবিলের উপর থেকে হেলমেট নিতে নিতে বলল, কবে ফিরছিস? একটা আপেলে ছুরি বিধিয়ে সারফারাজ বলে উঠল, ফিরতে দেরি হবে, লুইস আর ইয়ংকে এখানে আসতে বল। অভিরূপ কপাল কুঁচকে বলল, ড্যানির সাথে ওয়েফনের ডিলিং না করে এখানে থাকাটা ঠিক হবে? এখানে এসে মানসিক প্রশান্তি পাচ্ছি হবে, কয়েকটা দিন থাকতে চাই। অভিরূপ ঘাটালো না, অল্প মাথা দুলিয়ে বলল, ঠিক আছে। সারফারাজ মেঝে ঝকঝকে টাইলসে দৃষ্টি নিবদ্ধ করে বলল, দুটো গাড়ি কিনতে হবে, আমার চলাচল করতে অসুবিধা হচ্ছে, কমফোর্ট ফিল করছি না এসব গাড়িতে চড়তে। ঠিক আছে, কাল শোরুমে চল। বাট লাইসেন্স? ওসব তোর ভাবতে হবে না, আমার মামা আছেন, সব ব্যবস্থা তিনিই করে নেবেন। আর দাঁড়ালো না অভিরূপ। বাড়িতে তার বাবার খেয়াল রাখতে তাকে বেশ হিমশিম খেতে হচ্ছে। তার মা একা অসুস্থ মানুষটার সেবা করতে পারে না, তাই সারফারাজের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো অভিরূপ। যাবার আগে স্বাভাবিক গলায় বলল, মা তোকে সামনে থেকে একবার দেখতে চেয়েছেন, ওরা ছেলের সেভিওরকে একবার হাতে স্পর্শ করে দোয়া করতে চান তিনি। মন ভালো হলে একবার আসিস, যাই এখন। অভিরূপ প্রস্থান নিল দ্রুত পায়ে। অভিরূপ চলে যেতে দরজা আটকে আবারও সেই ডায়েরির শেষ পৃষ্ঠা খুলল সারফারাজ। এরপর নিজের ফোন থেকে সেই ঠিকানার ছবি তুলে ঝটপট তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। যাবার আগে কামালকে ডেকে বলে গেল, রাতে বাড়ি ফিরবো না চাচা, দরজা আটকে ঘুমিয়ে যেও। রাতে দ্বিপ্রহরে রূপকথার জ্বর মাত্রা ছাড়ালো। জ্বরের ঘরে আবল তাবল বকতে শুরু করলো রূপকথা। এদিকে ন্যালি জলপট্টি দিতে দিতে কখন মেঝেতে পড়ে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। অবশ্য ঘুম কাতরে মানুষের এসব বোধ বুদ্ধি থাকেও না। ন্যালি ঘুমোতে খুব ভালোবাসে। ঘুম তার এতই প্রিয়, একবার ঘুমালে সারা বাড়ি ডাকাত পড়লেও
ন্যালি কিচ্ছুটির খবর বলতে পারবে না। ঘুমের ঘোরে ন্যালি খুব অদ্ভুত এক স্বপ্ন দেখলো। স্বপ্নে হুট করে ফাঁকা রাস্তায় ন্যালির সাথে খুব সুদর্শন এক যুবকের দেখা হয়ে গেল। যুবকের সফেদ আকর্ষণীয় মুখশ্রী, লাল ঠোঁট আর ঘন কালো চুল ন্যালির হৃদয়ে ঝড় তুলল। যুবকের সৌন্দর্যে মোহিত হয়ে ন্যালি আগ বাড়িয়ে তার সাথে কথা বলতে চাইল, কিন্তু ছেলেটা হঠাৎই কোথা থেকে এক বন্দুক নিয়ে এসে ন্যালির মাথায় ঠুকে বলে উঠল, আমার দিকে চোখ তুলে তাকানোর অপরাধে তোকে অজগরের মাংস খেতে হবে। কথাটা বলেই পকেট থেকে এক টুকরো অজগরের কাঁচা মাংস বের করলো যুবক। যুবকের হাতে রক্তাক্ত অজগরের ছোট একটা পিস দেখে ন্যালির বমি পেল, পেট গুলিয়ে উঠল। স্বপ্নের ঘরেই মুখ চেপে উঠল ন্যালি। ঘুম জড়ানো চোখে বেসিনে গিয়ে কতক্ষণ ওয়াক ওয়াক করে দুর্বল শরীরে নিজের বেডরুমে গিয়ে শুয়ে পড়ল। এরপর আবার ঘুমের দেশে পাড়ি জমালো। ওদিকে একা পড়ে রইল রূপকথা। ঘড়ির কাঁটা চলতে চলতে রাত 2-এর ঘরে ঠেকলো। আমজাদ হায়দারের দোতলা বিশিষ্ট বাড়িটা একদম নির্জন নিস্তব্ধ। আশেপাশে সেরকম বাড়িঘর না থাকায় জায়গাটা আরো ভুতুড়ে লাগছে। আশেপাশের মধ্যে কোনো সোডিয়াম লাইটের খাম্বা নেই। সন্ধ্যা নামতেই আবছা আলোয় আরো গা ছমছমে লাগে। তার মধ্যে ছাদের এক টুকরো বাগান দেখে মনে হয় ঘন জঙ্গল, বিশাল আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। হালকা বিদ্যুতের চমকে মনে হচ্ছে এই বুঝি ভারী বর্ষণ ঝরবে। মনের ধারণাকে সত্যে রূপান্তরিত করে ইলশেগুড়ি বৃষ্টির সূচনা হলো। সারফরাজ যখন আমজাদ হায়দারের বাসার নিচে এসে দাঁড়ালো তখন রাত 2:10 হাতে থাকা স্মার্ট ওয়াচে একবার সময় পরখ করে কালো আকাশে দৃষ্টি বুলালো সারফরাজ। পুরো আকাশ কালচে ঘন মেঘে ঢেকে গিয়েছে ইতিমধ্যেই। ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে বাড়ির পেছনের দিকে দৌড়ে চলে গেল সারফরাজ। পেছনের সাইডের বিল্ডিংয়ে নজর বুলাতে লালচে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটল। পেছন দিকে একটা ব্যালকনি খোলা দেখা যাচ্ছে। এটাই সারফরাজের জন্য এনাফ। এক ব্যালকনি দিয়ে পুরো বাড়ি লুট করতে পারবে সে, কিন্তু এই সামান্য বাড়িতে তার লুট করার মতো কিছুই নেই। তবে যা আছে তাকে লুট করার সাধ্যি সারফরাজের নেই। মনের অযাচিত ভাবনা দূরে সরিয়ে উপরে ওঠার পথ খুঁজতে লাগলো সারফরাজ। ভদ্রলোক বেশ সুকৌশলে বাড়িখানা তৈরি করেছেন। উপরে ওঠা তেমন ব্যবস্থা নেই। ড্রেন পাইপগুলো বাড়ির ভেতর দিকে বোধ হয়। পুরো ওয়াল চকচকে মসৃণ। বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারণ করে কপাল কুঁচকালো সারফরাজ। বৃষ্টির পশলা ক্ষণে ক্ষণে বেড়ে চলেছে। সারফরাজের গায়ের পোশাক অর্ধেকের বেশি ভিজে গেল। চরম বিরক্তিতে মেজাজ চটে যাচ্ছে তার। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে পাশে থাকা বকুল গাছে বহু কসরত করে উঠতে সক্ষম হলো। এরপর লম্বা হাত বাড়িয়ে নিচতলার জানালার সানসেটের উপর পা বাড়িয়ে সেটার উপর দাঁড়ালো। সাবধানতা অবলম্বন করে কোনো কাজ হলো না। ধারালো কিছুর সাথে লেগে হাতের বেশ খানিকটা কেটে হা হয়ে গেল, কিন্তু গুরুত্ব দিল না সারফরাজ। রক্তঝরা হাত নিয়ে লাফিয়ে লাফিয়ে উঠল দোতলার সেই খোলা ব্যালকনিতে। এরপর সন্তর্পণে কক্ষে ঢুকতে এক প্রকার আত্মা বেরিয়ে যাবার উপক্রম হলো মেলি চিৎকারে। না না, আমি অজগরের কাবাব কিছুতেই খাবো না। কে আছো, বাঁচাও! সারফরাজের চতুর মস্তিষ্ক নিমিষেই বুঝে গেল এটা সেই আইটেমের কক্ষ যিনি তাকে দারোয়ান উপাধিতে ভূষিত করেছেন। শব্দহীন পা ফেলে সামান্য দূরে গিয়ে দাঁড়ালো সারফরাজ। এরপর ন্যালির আরো কিছু আবোল তাবোল অস্পষ্ট কথা শোনা গেল। সেসব শুনে সারফরাজ বিড়বিড় করে উঠল, যার ঘরে যাবে একদম জ্বালিয়ে মারবে। ভবিষ্যৎ বেচারার জন্য খুব কষ্ট হচ্ছে। এমন মেয়ে মানুষও হয়? কার কপালে জোটে এরা? ন্যালি আবারও বলে উঠল, লিচুওয়ালা কেয়ারটেকার গুন্ডা মস্তান, একটা শয়তান বালিশের তলায় বন্দুক রাখে। সবাইকে বলতে হবে। সারফরাজ আর 1 মিনিট দাঁড়াতে চাইল না। এই ঘরে মনে মনে বলল, এমন মানুষের সাথে এই মেয়ের বিয়ে হোক যে সত্যি একে অজগরের মাংস খাবে। কথাটা বলেই দরজা অল্প ফাঁক করে ধীরে ধীরে অন্য কক্ষের দিকে পা বাড়ালো সারফরাজ। ভেতর থেকে দরজা আটকানো এক কক্ষের সামনে দাঁড়াতেই পুরুষালী গলায় হুঙ্কার ভেসে এলো, এই কে আমার বাগানের পেয়ারায় হাত দেয়? হাত কিন্তু কামড়ে ছিঁড়ে নেব আমি। সারফরাজের ইচ্ছে হলো দেয়ালে সজোরে মাথা বাড়ি মারতে। একই পরিবারের সবগুলো মানুষ এমন পাগল কি করে হতে পারে? এদিকে বৃষ্টির ঝাপটা বাড়লো কয়েক গুণ। এখন আর কারো শব্দ পাওয়া যাচ্ছে না। সারফরাজ আরো 2টো খালি কামরা চেক করার পর রূপকথার কক্ষের সন্ধান পেল। ধীর পায়ে সেই কক্ষের ভেতর ছোট ছোট কদম ফেলে বিছানার নিকট এগিয়ে এলো সারফরাজ। ভয় নামক বস্তু যার সাথে একদম পরিচিত নয় সারফরাজ, সেই সারফরাজের প্রশস্ত বুকটা আজ কেমন যেন দূর দূর করে কেঁপে উঠল। নিজের বাঁ পাশের ধুকপুকানি ধ্বনি বেশ করে সে নিজেই শুনতে পাচ্ছে। মেরুদণ্ড বেয়ে কেমন হিমস্রোত নেমে যাচ্ছে। পা দুটো মেঝের সাথে আটকে যেতে চাইছে বারবার। কিসের তাড়নে এই ভয়ের উৎপত্তি? উত্তর জানে না সারফরাজ। ধীরে ধীরে রূপকথার বিছানার একদম কাজ ঘেঁষে দাঁড়ালো সারফরাজ। ডিম লাইটের ঝাপসা আলোয় রূপকথার ফিনফিনের ছোট মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে না। তবুও হাঁটু মুড়ে বসে বিছানায় হাত ভাঁজ করে রেখে তাতে থুতনি রাখলো সারফরাজ। এরপর খুব কাছে থেকে রূপকথার ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে আবেগে আপ্লুত হলো সারফরাজ। 12 বছর আগেও ঠিক এভাবে ঘুমকুমারী রাজকুমারীর ন্যায় বুকে বালিশ জড়িয়ে ঘুমিয়ে থাকতো রূপকথা। সারফরাজের বাধ্য দাসের ন্যায়
সারা রাত বসে পাহারা দিত। ঘুমে দু চোখ বন্ধ হয়ে আসতো সারফারাজের, তবুও অজানা কারণে রাতভর জেগে জেগে রূপকথার প্রতিটা নিঃশ্বাস গুনত সে। নির্ঘুম সারফারাজ সারাদিন কাজ করতে গিয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়তো, কিন্তু রূপকথা যখন তার ছোট ছোট কচি হাতে সারফারাজের বড় বড় চুলের গোছা ধরে টান দিত, নিমিষে যেন সমস্ত শরীর খারাপ কোথায় পালাতো। ঘুমের তালে পাশ ফিরতে চাইলো রূপকথা, কিন্তু দুর্বল শরীর নড়তে চাইল না, বাধ্য হয়ে ওভাবেই গুটিয়ে পড়ে রইল। ঠান্ডা হিম বাতাস, বৃষ্টি আর জ্বর, তিনের সমন্বয়ে রূপকথার শরীর কাঁটা দিয়ে কেঁপে উঠল। সারফারাজ টের পেয়ে অনাদরে পায়ের কাছে পড়ে থাকা কাঁথাটা রূপকথার গায়ে জড়িয়ে দিল। কাঁথা রোম পেয়ে সারফারাজের হাত সহ চেপে ধরল রূপকথা। সারফারাজের হাত নিজের গলার ভাঁজে দুই হাতে চেপে ধরে অস্ফুট স্বরে বলল, আরাম লাগছে সারফারাজ। রূপকথার গায়ের উত্তাপে সারফারাজ চমকে উঠল সহসায়। নিজের হাত সরাতে চাইল রূপকথার গলা থেকে, কিন্তু রূপকথা হাত গলিয়ে তা ছুটাতে পারল না। অপর হাতের উল্টো পিঠ দিয়ে রূপকথার কপাল ছিল সারফারাজ। কিছুক্ষণ রেখে আলগোছে হাত সরালো। মেয়েটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। এমন অসুস্থ মেয়েকে ফেলে সবাই বেঘরে ঘুমাচ্ছে কি করে? রূপকথার জ্বরে রাগে হিতাহিত জ্ঞান হারাতে ইচ্ছা হলো সারফারাজের। তোমার স্পর্শ আমি খুব করে চিনি সারফারাজ। তোমার ওই শক্ত হাত জোড়া আমার যে খুব পরিচিত। মনে হচ্ছে সত্যিই তুমি আমার পাশে বসে আছো। সব ভ্রম, তাই না? রূপকথার জ্বরের ঘোরে বলা ভাঙা স্পষ্ট কথাগুলো সারফারাজের ভেতর নাড়িয়ে দিল। এই পৃথিবীতে তাকেও ভালোবাসার মতো কেউ আছে? বিধাতা এই নিষ্ঠুর পৃথিবীতে তার খোঁজ নেবার জন্য এত সুন্দর একটা মানুষ পাঠিয়েছেন, অথচ সে কিনা কোন দূর দেশে একাকী জীবন টেনে নিয়ে যাচ্ছে। গম্ভীর হৃদয়হীন সারফারাজের কেমন ফুপিয়ে কাঁদতে ইচ্ছা হলো, কিন্তু নিজেকে যথেষ্ট শক্ত রাখলো সে। রূপকথা আবারও বলে উঠল, ট্রেনের অদ্ভুত চোখওয়ালা ছেলেটা আমাকে ধরতে চায় সারফারাজ। ওকে দেখে আমার ভয় করছে। প্লিজ সেভ মি ফ্রম হিম। রূপকথার এহেন কথায় কপাল কুঁচকে এলো সারফারাজের। সামান্য মাথা ঝুঁকে রূপকথার কানের কাছে ফিসফিস করে সারফারাজ শুধালো, কোন ছেলে রূপকথা? যার চোখ দুটো প্রায় তোমার মতো। কথাটা বলেই সারফারাজের গলা জড়িয়ে নিজের বেশ খানিক কাছে নিয়ে এলো রূপকথা। সারফারাজের লালচে ঠোঁট জোড়া প্রায় রূপকথার নাক ছুঁই ছুঁই। এমন পরিস্থিতিতে কেমন ভয়ানক অনুভূতি হলো সারফারাজের বুকের ভেতর। পুরো শরীর কেমন আগুনের ন্যায় উত্তপ্ত হলো, সেই সাথে লাল হয়ে উঠল কান্দয়। মনে হচ্ছে এক্ষুনি কান দুটো ব্লাস্ট হবে। মস্তিষ্ক বিক্ষিপ্ত হতে চাইছে, অজানা ক্লান্তিতে চোখ বুজে আসতে চাইছে। হৃদগতি ছুটছে ঘোড়ার রেসের ন্যায়। নিষিদ্ধ বাসনা খেলে গেল শরীর জুড়ে। সারফারাজ বুঝলো আগুনের অনেক কাছে এসে দাঁড়িয়েছে সে। সামান্য অপেক্ষার পরই জ্বলে পুড়ে অঙ্গার হবে সে। তাই নিজেকে বহু কষ্টে রূপকথার থেকে ছাড়িয়ে দুর্বল পায়ে উঠে দাঁড়ালো সারফারাজ। এরপর না চাইতেও মনের বিরুদ্ধে গিয়ে রূপকথার কক্ষ ত্যাগ করলো। ধীর পায়ে আবারও এসে দাঁড়ালো ন্যালির কক্ষে। আরামে কাঁথা মুড়িয়ে চোখ অর্ধেক খুলে ঘুমাচ্ছে ন্যালি। দমিয়ে রাখা রাগটা আবার চাঙা হলো সারফারাজের। এরপর গলার সমস্ত আওয়াজ দিয়ে ধমকে গর্জে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।